আসসালামু আলাইকুম। আমরা আজকে লিঙ্গুইস্টিক চ্যাপ্টার 4 মরফোলজি ওইখান থেকে আমরা গ্রুপসটি শুরু করব। তো আমাদের এখান থেকে মূলত যতগুলো গুরুত্বপূর্ণ ব্রড প্রশ্ন আছে সেখান থেকে সবগুলো ট্রাই করবো আর কি। প্রথম হোয়াট ইজ মরফোলজি, মরফেম, ক্লাসিফাই দ্য মরফেমস ইন ডিটেইল। এইটা মরফোলজি কি এবং মরফোলজি কতগুলো প্রকার আছে সেগুলো সেগুলো ক্লাসিফাই করো ইন ডিটেইলস, একটি বর্ণনা সহকারে আর কি। এটা প্রশ্ন। And প্রথম আমরা মরফোলজির সংজ্ঞা দিই। মরফোলজি is the study of the structure of words and the smallest unit of meaning within a language called morphemes. Morphology is the study of the structure of words, অর্থাৎ শব্দগুলো কিভাবে সাজানো হয় এটা মূলত মরফোলজি। এটাই নিয়ে গবেষণা করে। অর্থাৎ মরফোলজি যে তত্ত্ব, এই তত্ত্বের কাজ শব্দগুলো কিভাবে একটা বা একটা বসবে, এটা মরফোলজি। আর যদি বলি মরফেম, সেটা মরফেম স্মলেস্ট ইউনিট অফ মিনিং উইদিন এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে ক্ষুদ্র যে বিষয় এবং যেটার মিনিং ক্যারি করে। এবং যদি বলি একটা ওয়ার্ড প্লে, এই প্লেটার কিন্তু অর্থ আছে। যদি এ ওয়াই পি বা দিয়ে এল এ ওয়াই দিই, তাহলে এটা কোনো হয়তো বা লে এরও অর্থ আছে। আর শুধু এল ওয়াই যদি দিই, তাহলে ওটা কোনো অর্থ নাই। যত নিচে যত তোমার ছোট করা যায় এবং ওটা যদি অর্থ থাকে, ওইটা তোমার মরফেম। আর এই ওয়ার্ড গুলো নিয়ে তত্ত্ব নিয়ে কাজ করেছে মরফোলজি। এই যে একটা ডেফিনেশন দিয়ে দিছে, morpheme is the smallest unit of meaning in a language. Morphemes can be classified into two main types. এই মরফেমটা মূলত দুইটা ধরনের হয়ে থাকে। দুই ধরনের মরফেম আছে, ফ্রি মরফেম, বাউন্ড মরফেম। ফ্রি মরফেম, this are stand-alone words that make sense on their own. যেটা বললাম আর কি, যেটা ফ্রি মরফেম সেটা তোমার নিজেরাই নিজেদের অর্থ প্রকাশ করতে পারে। ওদের অর্থ প্রকাশ করার জন্য কোনো কারো সাহায্য প্রয়োজন হয় না। এটা ফ্রি মরফেম। এক্সাম্পল ডগ, এটার নিজে আলাদা মিনিং আছে। ডগ ক্যান বি ইউজড বাই ইটসেলফ টু টক অ্যাবাউট দ্য ফারি অ্যানিমাল, অর্থাৎ এই ডগটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এইটার সাথে অন্য কোনো ওয়ার্ড জুড়ে অর্থ প্রকাশ করা লাগে না, নিজেই নিজে একশো আর কি। প্রিন্সিপাল একেবারে। এক্সাম্পল বুক, বুক মেক সেন্স অল অন ইটস ওন, বুক নিজেই একটা অর্থ প্রকাশ করতে পারে। এটা বুঝাইছে, বুক নিজেই একটা নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর বাউন্ড মরফেম, বাউন্ড মানে তো বাউন্ডারি, অর্থাৎ যেটা সীমাবদ্ধ আর কি। These are like little pieces that attach to free morphemes to change their meaning or use. অর্থাৎ এইটা মূলত বাউন্ড মরফেমটা আমরা বুঝি ফ্রি মরফেমের সাথে কোনো কিছু যোগ করে যেটা অর্থটাকে হালকা চেঞ্জ করে, এটা বাউন্ড মরফেম। অর্থাৎ যদি এখানে যদি নিচে অর্থগুলো দেওয়া আছে, যেমন কিছু এক্সাম্পল, প্রিফিক্স আছে, সাফিক্স আছে, তারপর ইনফিক্সেস আছে, এগুলো আমরা আগে থেকেই পড়ছি। অর্থাৎ একটা ওয়ার্ডের পূর্বে কিছু বসে সেটা অন্য অন্য একটা অর্থ ক্যারি করা প্রিফিক্স, পরে কিছু বসে এটা অন্য একটা একটা অর্থের একটু অর্থ চেঞ্জ করা বা ভিন্ন অর্থ দাঁড় করানো, সাফিক্স। এগুলো বাউন্ড মরফেম। অর্থাৎ যদি সাফিক্স আলাদা বসাই, তাহলে এটা আলাদা কোনো মিনিং নেই। বাট যদি ফ্রি মরফেমের সাথে বসাই, তো এটা আলাদা অন্য একটা মিনিং ক্রিয়েট হয়। এটা বাউন্ড মরফেম। অর্থাৎ ওর নিজের কোনো অর্থ নাই, ওর নিজের সাথে মানে নিজে অন্যের সাথে বসে একটা মিনিং ক্রিয়েট করে। এটা পরগাছা আর কি। প্রিফিক্স, দিস গো এট দ্য বিগিনিং অফ ওয়ার্ডস, পুরো একটা ওয়ার্ডের শুরুতে এগুলো বসে আর কি। এক্সাম্পল ইউ এন, আন, অ্যাডিং আন টু হ্যাপি চেঞ্জেস ইট টু আনহ্যাপি, মিনিং নট হ্যাপি। অর্থাৎ এইখানে মূলত ওয়ার্ডটা ছিল হ্যাপি, এটা ফ্রি মরফেম। আন, এটা প্রেফিক্স যুক্ত হয়েছে, অর্থাৎ কোনো একটা বাউন্ড মরফেম যুক্ত হয়েছে, মিলে হয়েছে আনহ্যাপি। অর্থাৎ একটা মিনিং হ্যাপিটার অন্য একটা মিনিং ক্রিয়েট করছে, হ্যাপি না। বুঝতে পারছো? অর্থাৎ এটা আলাদা কোনো মিনিং নেই, বাট এর সাথে মিশিয়ে এটা অন্য একটা মিনিং ক্রিয়েট করছে। সাফিক্স, অর্থাৎ দিস গো এট দ্য এন্ড অফ ওয়ার্ডস। এগুলো তো সহজ আর কি মোটামুটি। অর্থাৎ একটা ওয়ার্ডের শেষে যেগুলো বসে এবং বসে অন্য কোনো একটা শব্দের অর্থের ভিন্নতা প্রকাশ করে, সেটা তোমার সাফিক্স। যেমন এখানে এলয় আছে, অ্যাডিং এলয় টু কুইক,
কুইক কিন্তু ফ্রি মরফেম, এটার সাথে এলওয়াই বাউন্ড মরফেম যোগ হয়েছে, কুইকলি। কুইক এবং কুইকলি মানে কুইক তো তাড়াতাড়ি, এবং কুইকলি এর হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে মানে আরো তাড়াতাড়ি। বুঝতে পারছো, মানে একটু মানে অর্থের ভিন্নতা প্রকাশ করছে। এবং হচ্ছে এখানে তোমার যে কি বলে, যেমন যে ই আছে না পার্টস অফ স্পিচ, এইটাও আর চেঞ্জ হয় এই বাউন্ড মরফেমে। চেঞ্জিং দ্য ওয়ার্ড ইনটু অ্যান অ্যাডভার্ব। ইনফিক্সেস, এটা হচ্ছে শব্দের মাঝখানে বসে, এটা খুব রেয়ার। দিস আর রেয়ার এন্ড গো ইনসাইড ওয়ার্ডস। এক্সাম্পল, টোগালগ, কিন। In Tagalog, adding kin inside ain changes the verb into it into the past tense kinen. অর্থাৎ এটা মূলত এগুলো তো ইংলিশে নাই, অন্য অন্য কোনো ভাষায় দুই একটা রেয়ার ভাষা ইউজ করা হয়। যেমন ধরো এখানে কে আই এন, এসেন কে হচ্ছে আই এন, এই মাঝখানে 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 তোমার হচ্ছে কিছু ওয়ার্ড, এইটা হচ্ছে তোমার ইনফিক্সিস। অর্থাৎ যদি আমরা যদি প্রথম থেকে ই করি, মানে মূলত মরফেম হচ্ছে দুই প্রকার, ফ্রি মরফেম, বাউন্ড মরফেম। ফ্রি মরফেম হচ্ছে নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারে, যে বাউন্ড মরফেম হচ্ছে সীমাবদ্ধ, নিজে প্রকাশ করতে পারে না, ও অন্যের সাথে মিলে একটা অর্থ প্রকাশ করে। সেই বাউন্ড মরফেমের কয়েকটা প্রকার আছে, প্রেফিক্স, সাফিক্স এবং ইনফিক্সেস। প্রেফিক্সটা একটা ওয়ার্ডের শুরুতে বসে, সাফিক্সটা শেষে বসে এবং ইনফিক্সটা মাঝখানে বসে। A bound morphem can also be further classified based on their function. ফাংশন অর্থাৎ তাদের যে কাজ অনুসারে, বাউন্ড মরফেম যে কাজ, এটা অনুসারে মানে ওই বাউন্ড মরফেমকে আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ডেরিভেশনাল মরফেম আর ইনফ্লেকশনাল মরফেম। আমরা সংজ্ঞাটা দেখি। ডেরিভেশনাল মরফেম দিস চেঞ্জ দ্য মিনিং অফ ক্যাটাগরি অফ ওয়ার্ড, ক্রিয়েটিং সামথিং নিউ। অর্থাৎ এইটা হচ্ছে একটা ওয়ার্ডের ক্যাটাগরি চেঞ্জ করে দেয়, এবং সে মানে নতুন কোন ওয়ার্ড, নতুন কোন মানে অর্থ ক্রিয়েট করে। এটা হচ্ছে ডেরিভেশনাল মরফেম। এক্সাম্পল, অ্যাডিং er to teach gives teacher, changing the verb into a noun। ভার্ব থেকে নাউন নাউন তৈরি হয়ে গেছে, someone who teaches। আগে ছিল verb আর হয়ে গেছে কি নাউন, এটা হচ্ছে ডেরিভেশনাল। অর্থাৎ একটা পার্সপেক্টিভ থেকে আরেকটা পার্সপেক্টিভ চলে যাবে। আমরা যদি আমরা আগে পড়ছিলাম যে কুইকলি, মানে কুইক ছিল কিন্তু অ্যাডজেক্টিভ, বাট এখানে এলো যুক্ত করে হয়ে গেছে অ্যাডভার্ব, এটা দিলে হবে। টিচ থেকে টিচার, টিচ মূলত ভার্ব, এখান থেকে ইয়ার হয়ে অ্যাডভার্ব মানে নাউন হয়ে গেছে। এটা ডেরিভেশনাল মরফেম। আর ইনফ্লেকশনাল মরফেম is add grammatical information without changing the basic meaning of word. As example, odd, adding ish to cat make it cats। আচ্ছা, এই যে এসটা যোগ করার মাধ্যমে ক্যাট দ্বারা বুঝলাম একটা ক্যাট আছে, বাট যখন এসটা যোগ হয় তখন প্লুরাল হয়। মানে যদি পার্সপেক্টিভ ক্যাট ক্যাটও নাউন, ক্যাটসও নাউন, কোনো পার্সপেক্টিভ চেঞ্জ হয় না, বাট এটার মিনিংটা একটা থেকে অন্য একটা, মানে এক বচন থেকে বহু বচন হয়ে গেছে। হচ্ছে ইনফ্লেকশনাল, অর্থাৎ এর কোনো পার্সপেক্টিভ চেঞ্জ হবে না, বাট মিনিংটা একটু ভিন্ন হবে, এক থেকে বহু হবে। শোয়িং দ্যাট দেয়ার আর মোর দেন অন ক্যাট, অর্থাৎ একটার ক্যাটের চেয়ে বেশি আছে। এসটা যোগ করার ফলে মিনিং হচ্ছে আগে ছিল একটা ক্যাট, যেহেতু এসটা যোগ হয়েছে তার মানে এখানে একটার চেয়ে বেশি ক্যাট আছে, মানে বহু বচন। অন্য একটা এক্সাম্পল হচ্ছে অ্যাডিং ed to jump gives jumped, indicating that action happened in the past। অর্থাৎ জাম্প মানে তো জাম্প করা, লাফ দেওয়া। যখন ই যোগ করা হয়েছে তখন এটা মানে কি এই ঘটনাই ঘটছে, যা মানে ই করছে। জাম্প ও ভার্ব, জাম্প ও ভার্ব, কোনো এখানে কোনো পার্সপেক্টিভ চেঞ্জ হয় নাই, বাট এখানে যেহেতু ইডি যোগ করা হয়েছে তার মানে বোঝা গেছে এই ঘটনাটা এখন না আগে ঘটছে। হচ্ছে ইনফ্লেকশনাল মরফেম। এখানে আরো কয়েকটি এক্সাম্পল দিচ্ছে, ন্যাশনালাইজেশন, ন্যাশনালাইজ, ন্যাশনাল, এই ন্যাশন, মানে একটা থেকে একটা যে চেঞ্জ হয় সেটা। কারণ আমরা যদি পুরোপুরি একটু দেই, মানে মরফোলজি হচ্ছে যেটা মূলত সব মানে একটা ভাষার শব্দ তত্ত্ব নিয়ে কাজ করে, সেটা হচ্ছে মরফোলজি। আর মরফেম হচ্ছে অর্থাৎ একটা শব্দের মধ্যে বা একটা ভাষার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র যে মানে শব্দ যেটা অর্থ আছে সেটা হচ্ছে মরফেম। আর মরফেমটা দুই প্রকার, ফ্রি মরফেম, বাউন্ড মরফেম। ফ্রি মরফেম হচ্ছে যেটা মূলত কোনো তাদের কোনো সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে। বাউন্ড মরফেম হচ্ছে মানে যেটা একটু রেস্ট্রিক্টেড, নিজের কোনো অর্থ নেই, বাট পরাগাছা হিসেবে অন্যের সাথে মিলে অর্থ প্রকাশ করে। বাউন্ড মরফেম হচ্ছে কয়েকটা প্রকার দিতে পারি। তোমার এটা
প্রেফিক্স আছে, সাফিক্স আছে এবং ইনফিক্স আছে। প্রেফিক্সটা শব্দের শুরুতে বসে, সাফিক্সটা শেষে এবং ইনফিক্সটা মাঝখানে বসে। আবার বাউন্ড মরফিম মূলত আবার দুইটা ভাগে ভাগ করা যায়, ডেরিভেশনাল মরফিম এবং ইনফ্লেকশনাল মরফিম। ডেরিভেশনালটা মূলত তোমার শব্দের যে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয় ওই ক্ষেত্রে মূলত কাজ করে, যেমন ধর টিচ থেকে টিচার হয়ে গেল, ভার্ব থেকে নাউন। ইনফ্লেকশনাল হচ্ছে কোনো পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে না, বাট এটা অর্থ চেঞ্জ হবে, যেমন ক্যাট থেকে ক্যাটস, জাম্প থেকে জাম্প, তো প্লে থেকে প্লেইড। বুঝতে পারছো? এটা কি বোঝা গেছে? আচ্ছা ইমরান ভাইয়া, ওই বাউন্ড একদম ক্লিয়ার। মরফিম ওইটা কি দুই ভাগে প্রথমে ভাগ করে তারপরে কি আবার দুই ভাগে ভাগ করবো, এইভাবে লিখবো? আচ্ছা শোনো, এটা হচ্ছে মূলত মরফিমটা মূলত দুই প্রকার, ফ্রি মরফিম, বাউন্ড মরফিম। এটা মূলত প্রধানত দুই প্রকার, কিন্তু এরপর থেকে বাউন্ড মরফিম আবার দুই প্রকার। মানে বুঝতে পারছো প্রথম মানে ক্যাটাগরি বুঝছো? প্রথম হচ্ছে মরফিম দুই প্রকার, ফ্রি মরফিম, বাউন্ড মরফিম। এরপরে বাউন্ড মরফিমটা আবার দুই প্রকার, ডেরিভেশনাল মরফিম আর ইনফ্লেকশনাল মরফিম। মানে বুঝছো? আমি তোমাদের যদি যারা একটু জি ভাইয়া, ওই যে সার্ভিস প্রিফিক্স এর বিষয়টা বললেন ওইটা কি পরে লিখবো সেটা বলছি। না, এটা এখানে লিখবা, যেরকম লেখা আছে না এখানে, এই যে বাউন্ড মরফিম মূলত এখানে এক্সাম্পল দিচ্ছে আর কি। আর বাউন্ড মরফিম আবার মানে কোর, মানে একেবারে মেইন দুটো ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ডেরিভেশনাল মরফিম। এই ডেরিভেশনাল মরফিম তো এটার ভিতরে পড়ে, এই যেগুলোর ভিতরে পড়ে ডেরিভেশনাল মরফিম। বুঝতে পারছো? যেমন ধরো এখানে যে কুইকলি, এটা কিন্তু ডেরিভেশনাল মরফিম। এটা পার্সোনাল চেঞ্জ হয়েছে। আর হ্যাপি থেকে আনহ্যাপি, এটা মূলত এটা কিন্তু মনে করো ইসে তোমার ইনফ্লেকশনাল মরফিম। এটা কোনো পার্সোনাল চেঞ্জ হয় না, বাট মিনিং চেঞ্জ হয়েছে। আর যদি আর এটা হচ্ছে প্রেফিক্স, এটাও একই রকম প্রেফিক্স। হ্যাপি থেকে আনহ্যাপি, এটা হচ্ছে ইনফ্লেকশনাল, কোনো পার্সোনাল চেঞ্জ হয় নাই, বাট মিনিং চেঞ্জ হয়েছে। আর ইনফিক্সেস এইটা মূলত আবার এই যে তোমার ডেরিভেশনাল, এটা আবার মূলত একটা ভার্বের মানে আচ্ছা পাস্টে ঘটছে, এটা মূলত ইনফ্লেকশনাল। বুঝতে পারছো? মরফিন আর মরফোলজি কি বললেন যেন, একটু আরেকবার বলেন তো। আচ্ছা মরফিমটা হচ্ছে একটা ভাষার সবচেয়ে ক্ষুদ্র যে মিনিংফুল ইউনিট, অর্থাৎ সবচেয়ে ছোট যেটার অর্থ আছে। যেমন ধরো একেবারে ভাষাটাকে যত ছোট করা যায়, যদি সেটা অর্থ থাকে, সেটা হচ্ছে মরফিম। আর মরফোলজি হচ্ছে মূলত শব্দ নিয়ে কাজ করে, অর্থাৎ শব্দ তত্ত্ব। মরফোলজি স্টাডি অফ স্ট্রাকচার অফ ওয়ার্ডস, অর্থাৎ শব্দের যে গঠন সেটা নিয়ে কাজ করে। বুঝতে পারছো? এটা মরফোলজি। আর মরফিম হচ্ছে শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট, মিনিংফুল ইউনিট। হ্যাঁ, আমার দিয়ে একটু আমি বলি, একটু শুনেন। বলো। মরফোলজি হলো শব্দের যে গঠন ওইটা নিয়ে কাজ করে, আর মরফিম হলো শব্দের যে একদম একদম ছোট যে অংশ ওইটা নিয়ে কাজ করে। হ্যাঁ, শব্দের ছোট যে অংশ এবং ওইটার মিনিং আছে ওইটা নিয়ে কাজ করে। বুঝতে পারছো? আচ্ছা এই প্রশ্নে আর কারো কোনো সমস্যা আছে? এই প্রশ্নটা না এক এক জায়গায় আবার এক এক রকম, মানে হচ্ছে এই প্রি মরফিম রে আবার ভাঙছে না, লেক্সিক্যাল গ্রামাটিক্যাল। হুম হুম। হ্যাঁ, তারপর হচ্ছে আবার বাউন্ডারি ভাঙছে। অনেক জায়গা দেখলাম যে ওই যে ডেরিভেশনাল, ইনফ্লেকশনাল আর হচ্ছে তোমার বাউন্ড বেস দিয়া, ওই বাউন্ড বেসের থেকে আবার হচ্ছে প্রিফিক্স, সাফিক্স, ইনফিক্স, আবার হচ্ছে তোমার ওই ডেরিভেশনালের থেকে আবার ভাঙছে হচ্ছে ক্লাস মেইনটেইনিং আর হচ্ছে ক্লাস চেঞ্জিং। আচ্ছা শোনো, এইগুলো হচ্ছে কি তোমার মানে মূলত এক একজনের ক্যাটাগরি এক এক ভাবে করছে। এখন মূলত এক্সাম্পল গুলো দেখবে সবগুলো এক। তাহলে কি বুঝতে ওরকম পারছো? দেবো সম্পূর্ণ, মানে সব ফ্রি রে ভাঙবো, বাউন্ডারি ভাঙবো, পুরো সব দিতে হবে নাকি? না, এখানে এখানে ফ্রিতে ভাঙার কোনো প্রয়োজন নেই, কারণ ফ্রি হচ্ছে একটা মিনিংফুল ইউনিট, অর্থাৎ নিজেরই অর্থ আছে, এটা কোনো ভাঙার কোনো প্রয়োজন নেই। বুঝলে না? ভাঙা ওটা যদি ভাঙা যায় তাহলে ওইটা তো আবার মানে আমার আমি তোমাদের একটু ডায়াগ্রাম না দেখাই। না, ভাঙার কথা বলতেছি না, মানে ওই যে ক্লাসিফিকেশনটা দেবো কিনা তাই। না না, এটা ক্লাসিফিকেশন দরকারই নেই। শুধু এইটা হচ্ছে মানে ক্লাসিফিকেশন হয় কারণ যদি এটা ভাঙা যায়, ভাঙতে এটা যেহেতু এটা অন্যের সাথে যোগ হয় আর কি। আচ্ছা। বুঝতে পারছো? তাহলে কি আমরা অন্য একটা প্রশ্ন যাবো? হুম। জি, এটা ক্লিয়ার। সবাই আমরা লাইক দিতেছি না। এটা লাইভ দিলে আমি আমার স্ক্রিন থেকে দেখা যায় না। জি ইমরান স্যার, এখন আমাদের অন্য একটা পড়ান। একটু তো মাইর খেয়ে। আচ্ছা নেক্সট হচ্ছে what do you understand by morpheme? দেখি what, এটা কোথায়?
What do you understand by morpheme? Discuss the feature of free morpheme and bound morpheme. What is morpheme? আচ্ছা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? মূলত এখানে তিনটা গুরুত্বপূর্ণ আছে এই চ্যাপ্টারে। আমি তো প্রথমে একটা বললাম, এটা হচ্ছে এটা। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মরফেমস? এই মরফেমটা আমরা আগেই পড়ছি, এখনো পড়বো। ভাইয়া এটা পলাশ ডিসকাস। স্যার নোট থেকে পড়াচ্ছেন? ভাইয়া একটু বললে ভালো হ্যাঁ। হতো। হুম। এটা কি পলাশ স্যার নোট থেকে পড়াচ্ছেন? হ্যাঁ, পলাশবের নোট থেকে। আবু এখন এই নোটটা দেয় নাই, দিবে, বুঝতে পারছো? ঠিক আছে। ডিসকাস দ্য ফিচার অফ ফ্রি মরফেমস এন্ড বাউন্ড মরফেমস। ফ্রি মরফেম এবং বাউন্ড মরফেম যে ফিচার গুলো আছে, এটা মূলত আলোচনা করতে বলছে। অর্থাৎ এইটা আমরা এই যে এতটুকু আমরা আগেই পড়ছি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মরফেম, অথবা হোয়াট ইজ মরফেম? Categorize morphemes into types and give example. অর্থাৎ a morpheme is the smallest unit of meaning in a language. এটা আমরা আগেই পড়ছি। অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজে যত ক্ষুদ্র শব্দ, ক্ষুদ্র কোনো ওয়ার্ড পাবো এবং যদি সেটা অর্থ থাকে, সেটা হচ্ছে মরফেম। It's part of word that has its own meaning. অর্থাৎ শব্দের একটা পার্ট যেটা নিজেরই একটা মিনিং আছে। Morphemes can be complete words or parts of words. এই মরফেমটা একটা কমপ্লিট ওয়ার্ড হইতে পারে অথবা পার্টস অফ ওয়ার্ড হইতে পারে। আমরা আগে বললাম না, আনহ্যাপি। আনহ্যাপির মধ্যে হ্যাপি কিন্তু ছিল মরফেম, আনটা কিন্তু ছিল বাউন্ড মরফেম। ওইটা তো একটা শব্দের পার্ট ছিল মরফেম। এটা আর কি বুঝাইছে যে মরফেম ক্যান বি কমপ্লিট ওয়ার্ডস অর পার্টস অফ ওয়ার্ডস। দেয়ার আর টু মেইন টাইপ অফ মরফেম। দুইটা মেইন ধরনের মরফেমস আছে। আমরা কিছু আগে বললাম ফ্রি মরফেমস। These morphemes can stand alone as words and have their own meaning. এটা কিছু আগে পড়ছি যে ফ্রি মরফিমের আলাদা মিনিং আছে, নিজেরই মিনিং আছে, ও অন্যের উপর নির্ভরশীল না। এক্সাম্পল ডগ, ইট মিনস এ ফোর লেগড অ্যানিমাল। এটা মানে একটা চার পা বিশিষ্ট একটা অ্যানিমাল। মানে ডগের আলাদা মিনিং আছে। বুক, এটাও আলাদা মিনিং আছে, ইট মিনস সামথিং ইউ রিড। আর বাউন্ড মরফিম, এটা নিয়ে হচ্ছে আমাদের মূলত কাজ করতে হবে। বাউন্ড মরফিম হচ্ছে যেটা মূলত, বা বাউন্ড মানে তো মানে রেস্ট্রিক্টেড, অর্থাৎ তার কিছু সীমাবদ্ধতা আছে, বাউন্ডেড। Bound morpheme. This cannot stand alone and must be attached to other morpheme to make sense. অর্থাৎ এইটার আলাদা কোনো মিনিং নাই। যদি বাউন্ড মরফেম কোনো মেক সেন্স, মানে কোনো সেন্স মেক করতে হয়, কোনো অর্থ খুঁজতে হয়, তাহলে ও মরফেমের সাথে বা অন্য একটা ওয়ার্ডের সাথে মিলে ওকে কোনো একটা মানে অর্থ নিতে হবে। এছাড়াও নিজের আলাদা কোনো মানে মিনিং নেই। এটা হচ্ছে পরজীবী। This are different types of bound morphemes. আচ্ছা, there are different types of bound morphemes. এখানে বিভিন্ন ধরনের বাউন্ড মরফেম আছে। প্রেফিক্স, যেটা কিছু আগে পড়লাম, প্রেফিক্স এগুলোর মধ্যে শব্দের প্রথমে যোগ করা হয়। যেমন হচ্ছে আন প্লাস হ্যাপি, এখানে আনটা হচ্ছে বাউন্ড মরফেম, হ্যাপিটা হচ্ছে মরফেম, এটা মিলে আনহ্যাপি। The prefix an changes the meaning of happy to its opposite. এইটা বলতে বিপরীতমুখী একটা অর্থ কি করছে। আমরা সবাই বুঝি আনহ্যাপি আর হ্যাপি, এটার মতো মানে বিপরীতমুখী, তো সুখী আর অসুখী। সাফিক্স এর মধ্যে শব্দের শেষে বসে। এক্সাম্পল কুইক প্লাস লি, কুইকলি, অর্থাৎ টার্নস অ্যাডজেক্টিভ কুইক ইনটু অ্যাডভার্ব। এইটা বলতে আচ্ছা, এটা কি বলতে পারবা, এটা কি ইনফ্লেকশনাল না ডেরিভেশনাল মরফেম? এনিওয়ান? এ কুইকলি, এটা ইনফ্লেকশনাল। কুইকলি ইনফ্লেকশনাল হবে না? কেন ইনফ্লেকশনাল হবে? এটা তো ওই যে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয় নাই, শুধু হইতেছে ওই ইয়েটা চেঞ্জ হইছে। এই কুইক থেকে কুইকলি কি পার্সেন্টেজ চেঞ্জ হয় নাই? হ্যাঁ, সরি চেঞ্জ হইছে, তাহলে তো ডেরিভেশনালি হয়। এই তো বুঝতে পারছো, এটা ডেরিভেশনাল হবে। ভার্ব হইছে। অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হবে। আচ্ছা, স্যার, কুইকলি প্লাস এল ওয়াই এভাবে লেখা দিলে কি হবে, নাকি পাস ব্র্যাকেটে যেটা ওইটাও লিখবো? না না, এখানে ব্র্যাকেটে দিলে তোমার না রাখার সমস্যা নাই, বুঝতে পারছো? তবে লিখলে সমস্যা নাই, কিন্তু না রাখলে বেটার। তাহলে তো ব্র্যাকেট মুখস্থ হয়ে গেছে। আনহ্যাপি, আন প্লাস হ্যাপি, কুইক আর এগুলো প্লাস সহজ, এই চ্যাপ্টারটা খুবই সহজ। মূলত ওই 3 নম্বর চ্যাপ্টার বাদে লিঙ্গুইস্টিক সবই সহজ। দেখি বাবা। ইনফিক্সিস তোমার মূলত এইটা মতো মানে ম্যাক্সিমাম ভাষাতে নাই, বাট দুই একটা ভাষাতে পাওয়া যায়। এটা মূলত শব্দের মিডলে বসে। যেমন তোমার এখানে কিন এন, এখানে কিটা এবং আইএনটা এবং শব্দের মাঝখানে আছে, এটা হচ্ছে মূল ওয়ার্ড, বুঝতে পারছো? এই যে আইএন এ, এটা হচ্ছে মূল ওয়ার্ড।
আর এই মূল ওয়ার্ডটা মাঝখানে বসছে, এই দুই সাইডে মিলিয়ে বসছে আর কি তোমার। এটা হচ্ছে ইনফিক্সিস। তবে এটা না দিলে কোনো সমস্যা নেই, যেহেতু এটা খুব রেয়ার। এই দুটো তো গুরুত্বপূর্ণ, তবে আমরা এগুলো সহকারে পড়বো যেহেতু পড়তেছি। এক্সাম্পল of bound morphemes: ed used for past tense, worked; s used for plural. এই যে এটা কিন্তু আগের প্রশ্ন এই প্রশ্ন কিন্তু সেম, বুঝতে পারছো? আর প্রশ্ন দেখো মরফিমটা কি, মরফিমটা আমি আগের প্রশ্ন করছি। ক্যাটাগরাইজ মরফিমস ইনটু টাইপস এন্ড গিভ এক্সাম্পল, অর্থাৎ মরফিমসটা বলতে কত কত প্রকার এবং কি কি, এক্সাম্পল সহকারে ক্যাটাগরাইজ করো, মানে এক্সাম্পল সহকারে দাও। তো এখানে ফ্রি মরফিম, মরফিম মূলত স্মলেস্ট ইউনিট অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের সবচেয়ে ক্ষুদ্র যেটা অর্থ ক্যারি করে সেটা হচ্ছে মরফিম। মরফিম দুই প্রকার: ফ্রি মরফিম যেটা নিজের অর্থ আছে, একটা হচ্ছে বাউন্ড মরফিম যেটা নিজের অর্থ নাই, অন্যের সাথে মিলে অর্থ প্রকাশ করে। বাউন্ড মরফিমের মধ্যে কি কি আছে? প্রেফিক্স আছে, যেমন যেটার মধ্যে শব্দের প্রথমে বসে; সাফিক্স আছে যেটা শব্দের শেষে বসে; ইনফিক্স আছে যেটা শব্দের মাঝখানে বসে। এইটাই মূলত শেষ হয়ে গেছে, বুঝতে পারছো? তবে এইখানে যদি আমরা চাই, যেহেতু আগেটা যদি আগে পড়ছিলাম ইনফ্লেকশন ডেরিভেশন, এখানে এটা দেওয়া যাবে, যেহেতু বাউন্ড মরফিম একটা প্রকার হচ্ছে তোমার ওইগুলো ইনফ্লেকশনাল এবং ডেরিভেশনাল। এই প্রশ্নটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন আছে, হোয়াট ইজ ওয়ার্ড ফরমেশন? দেখি হোয়াট ইজ এটা, এই যে হোয়াট ইজ ওয়ার্ড ফরমেশন, গিভ 5 টেকনিক্স অফ ওয়ার্ড ফরমেশন। বুঝতে পারছো? এটা বলতে গুরুত্বপূর্ণ। যদি ইন্ট্রোডাকশন দেখি, ল্যাঙ্গুয়েজ is always language always changing, and new words are created to express new ideas, things or actions. ল্যাঙ্গুয়েজ সবসময় পরিবর্তনশীল। আমাকে এই ভাষায় যেমন ধরো 20 বছর আগে আর এখন অনেকটা চেঞ্জ হয়েছে। আগে মূলত সাধু ভাষায় মানুষ কথা বলতো, আর এখন আমরা 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 এখন যে কথা বলি এই কথাগুলো হয়তো 50 বছর আগে মানুষ এভাবে বুঝতো না, বুঝতে পারছো? মানে সবসময় চেঞ্জ হয়। আর আমাদের মূলত সবসময় নতুন নতুন ভাষা তৈরি হয়। যেমন ধরো আমরা এখন যা ভাষা বলি ব্রো, আমরা আরো যা যা বলি আর কি, এগুলো আগে তো মানুষ, আগে মানে এগুলো তো আগে ছিল না, এগুলো নতুন ক্রিয়েট হয়েছে। এটাই বলছে, ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ চেঞ্জিং, নিউ ওয়ার্ডস আর ক্রিয়েটেড টু এক্সপ্রেস নিউ আইডিয়াস। নতুন ধরনের আইডিয়াকে প্রেজেন্ট করার জন্য নতুন নতুন ওয়ার্ড শব্দ তৈরি করা হয়। থিংস অর অ্যাকশন, অ্যাকশন কোনো থিংসকে, কোনো জিনিসকে অথবা কোনো অ্যাকশনকে এক্সপ্রেস করার জন্য নতুন নতুন ওয়ার্ড তৈরি হয়। দ্য প্রসেস অফ মেকিং নিউ ওয়ার্ডস ইজ কল্ড ওয়ার্ড ফরমেশন। নতুন শব্দ তৈরি করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ওয়ার্ড ফরমেশন, শব্দ গঠন। ইমরান, হ্যাঁ, ওই 2023 সালে এটা আসছে না, যে লেখা রয়েছে 2023। কিন্তু তারপরে এটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটা পার্ট বি এর জন্য গুরুত্বপূর্ণ। কারণ কি শেষ সাজেশন এটা কিন্তু 99% দেওয়া আছে। আরে সরকারের মতো শেড সাজেশনেরও মাথা পাগল হয়ে গেছে। এগুলো এই ঘুরে ফিরে এইটাই আসে। তুমি কতবার আসছেন জানো? 2015 আসছে, 19 আসছে, 17 আসছে, 21 আসছে, 2023 আসছে। ভাই আমরা আপনার উপরে আস্থা রেখে বলতে পারি আমাদের এবার মরফোলজি আসবে। তারপর এটা পড়ি আর কি, আচ্ছা সহজে শেষ করে দিই, হ্যাঁ খুব দ্রুত। শব্দ গঠন করার যে প্রক্রিয়া, এটাকে মূলত শব্দ গঠন বা ওয়ার্ড ফরমেশন। দিস প্রসেস হেল্পস পিপল কমিউনিকেট ইজিলি এন্ড মেক ল্যাঙ্গুয়েজ রিচার। এই প্রসেসটা মূলত মানুষের সাথে কমিউনিকেট করতে, ইজিলি কমিউনিকেট করতে এবং একটা লং ল্যাঙ্গুয়েজকে সমৃদ্ধ করার ক্ষেত্রে মানে কাজে লাগে। Language has different techniques of word formation that allow new words to be created regularly. অর্থাৎ ইংলিশ হ্যাজ ডিফারেন্ট টেকনিক্স। ইংলিশের মানে আলাদা কিছু টেকনিক আছে অফ ওয়ার্ড ফরমেশন, শব্দ গঠনের, দ্যাট অ্যালাউ নিউ ওয়ার্ডস টু বি ক্রিয়েটেড রেগুলারলি। অর্থাৎ যেগুলোর মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন শব্দ ক্রিয়েট হচ্ছে। এখানে তো 5 টেকনিক আছে, যেহেতু এটা 23 আসছে, এটা আমরা খুব দ্রুত শেষ করবো। 5টা টেকনিক্স আছে ওয়ার্ড ফরমেশনের। এটা মধ্যে অ্যাফিক্সেশন, যেটা মূলত উপসর্গ ও প্রত্যয় যোগ করে, অ্যাফিক্সেশন। এগুলোতে মুখস্থ করা লাগবে। অ্যাফিক্সেশন, affixation means adding a small words called prefixes and suffixes to a word to create a new word. একটা নতুন শব্দ যোগ করার জন্য কোন সাফিক্স বা প্রেফিক্স যোগ করে যেটা যেটা যোগ করা হয় সেটা মূলত বলা হয় অ্যাফিক্সেশন। যেমন ধর প্রেফিক্স যোগ করে, ওই যে আগে পড়ছিলাম আনহ্যাপি, আনপ্লাস হ্যাপি। সাফিক্সে আগে পড়ছিলাম কুইক, কুইক প্লাস লি, এরকম পড়ছিলাম সম্ভবত।
প্লে প্লাস ইয়ার, এটা প্লে এর সাথে প্লে মূলত একটা ওয়ার্ড বা মরফেম, এর সাথে ইয়ার যোগ করে হচ্ছে প্লেয়ার। এর মতো সাফিক্স অ্যাড করে একটা প্লেয়ার, অর্থাৎ একটা থেকে একটা ক্রিয়েট করা হয়েছে। কম্পাউন্ডিং মানে একটা শব্দ এবং আরেকটা দুইটা মিলিয়ে যেটা যোগ করা হয় সেটা সেটার মতো কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং শব্দ থেকে আমরা বুঝতে পারি, অর্থাৎ কম্পাউন্ড করবে, যোগ করবে, একসাথে একটা কম্পাউন্ড করবে। Compounding happens when two or more words are combined to form a new words. যখন দুই বা ততোধিক ওয়ার্ড একসাথে যোগ করে কোনো একটা শব্দ যোগ করা হয় তখন সেটা বলা হয় কম্পাউন্ডিং। যেমন টুথ প্লাস ব্রাশ, টুথব্রাশ। টুথ আলাদা শব্দ, ব্রাশ আলাদা শব্দ, বাট একসাথে হয়ে গেছে টুথব্রাশ। বুঝতে পারছো? ব্ল্যাক প্লাস বোর্ড, ব্ল্যাকবোর্ড। দুটো একসাথে মিলে একটা ব্ল্যাকবোর্ড হয়ে গেছে। অর্থাৎ দুই বা ততোধিক শব্দ একসাথে হয়ে যখন নতুন করে শব্দ ক্রিয়েট হয় এটা হচ্ছে কম্পাউন্ডিং। 3 নাম্বার যে মিনিং সেটা হচ্ছে কনভার্সন, শব্দের শ্রেণী পরিবর্তন। A word changes its grammatical category such as a noun to verb without changing its spelling. আচ্ছা, এক্সাম্পল গুগল, গুগল মতো নাউন। টু গুগল, টু টুর পরে যে ভার্ব হবে সেটা সবগুলোর মতো নাউনই হয়। এখানে এখানে এটা বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলে না, টু প্লাস ভার্ব, টু গো, টু টু। হ্যাঁ, ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলা এটা। আচ্ছা, গুগল, এখানে টু গুগল এটা মূলত ভার্ব হয়ে গেছে। এটা হলো কনভার্সন। ইমেল, টু ইমেল, মানে একটা ওয়ার্ড একটা পার্সোনাল থেকে অন্য একটা পার্সোনাল যায়, এটা মূলত বলা হয় কনভার্সন। মানে একটা থেকে একটা পরিবর্তন হয়, শব্দ শ্রেণী পরিবর্তন হয়। ক্লিপিং, শব্দের সংক্ষেপণ করা, ক্লিপিং করা। ক্লিপিং করে না আমরা ক্লিপ দেখি না, একটা বড় একটা নাটকের ছোট একটা অংশ দেখি, এখানে ক্লিপিং করা হয়। মানে শব্দের ছোট ছোট অংশ যখন আমরা মানে শব্দের ছোট অংশ কেটে যখন আমরা কোনো মিন করি এটাকে মনে হয় ক্লিপিং। A long word is shortened while keeping its meaning the same. কোনো একটা লং ওয়ার্ড যখন শর্ট করা হয়, মানে কোনো একটা ক্লিপের মতো শর্ট করা হয়। যেমন একটা নাটক 40 মিনিট, সেটা আমরা শর্ট করে মানে একটা ক্লিপ করে 5 মিনিটের ক্লিপ ছাড়া হয়, শর্ট করা হয়, এটা আর কি ক্লিপিং করা হয় আর কি। A long word is shortened while keeping its meaning the same. অর্থাৎ একটা বড় কোনো ওয়ার্ড শর্ট করা হয় এবং মিনিংটা একই থাকে, এটাকে বলা হয় ক্লিপিং। টেলিফোন থেকে ফোন, অ্যাডভার্টাইজমেন্ট থেকে অ্যাড। বুঝতে পারছো? ক্লিপিং মেক্স ওয়ার্ডস ইজিয়ার টু সে এন্ড রিমেম্বার। ক্লিপিং এর মাধ্যমে আমাদেরকে বলা সহজ হয় এবং মনে রাখা সহজ হয়। ব্লেন্ডিং, ব্লেন্ডিং মানে একসাথে ব্লেন্ড করা, যোগ করা। In blending, parts of two words are combined to create new word. অর্থাৎ an example, breakfast plus lunch, dance, smoke plus fog, employ smoke. আচ্ছা, এখানে কি বলতে পারবা যেখানে ব্লেন্ডিং এবং কম্পাউন্ডিং এর মধ্যে পার্থক্য কি? এনিওয়ান? কম্পাউন্ডিং মানে কিন্তু দুইটা শব্দ যোগ করে বানানো, এবং ব্লেন্ডিং মানে দুই বা ততোধিক শব্দ যোগ করে কম্পাউন্ডিং বানানো। মানে হচ্ছে তোমার দুইটা যোগ করে কিন্তু পুরাটাই থাকবে, মানে দুইটা শব্দ একদম ফুল থাকবে, কোনো কাটছাট করা যাবে না। আর হচ্ছে তোমার ব্লেন্ডিং হচ্ছে মিশায়, যেমন ব্রেকফাস্ট এইখান থেকে কিছুটা নেওয়া হয়েছে, লাঞ্চ থেকে কিছুটা নেওয়া হয়েছে, মানে দুইটা থেকে কিছুটা করে নেওয়া হয়েছে, কিছুটা করে বাদ পড়ছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে মধ্যে পার্থক্য, ব্লেন্ডিং এবং কম্পাউন্ডিং। এখন এইখানে আমাদের কাজ কি জানো, আমার মধ্যে এক্সাম্পল করে এমনিতে মুখস্থ মানে আমাদের মনে থাকবে। আর অ্যাফিক্সেশন এই যে একটা প্রকার আছে, এবং হচ্ছে কম্পাউন্ডিং, এবং হচ্ছে কনভার্সন, ক্লিপিং, ব্লেন্ডিং, এই 5টা প্রকার আমাদের মুখস্থ করা লাগবে। এই 5টা প্রকার মুখস্থ যদি আমাদের থাকে তাহলে আমাদের এই প্রশ্ন পুরো ক্লিয়ার। বুঝতে পারছো? তাহলে একটা কাজ করি, আমরা একটু 1 মিনিট সবাই সময় নেই, সবাই একটু মুখস্থ করি। কি বলে, যেহেতু আমরা গ্রুপ স্টাডি, এখানে আমার কোনো টিচার নাই, সবাই আমরাই। হুম, তাহলে আমরা একটু 5টা প্রকার মুখস্থ করে ফেলি, না আমাদের একসাথে পড়া হয়ে যাবে। অ্যাফিক্সেশন, প্রিফিক্স, কম্পাউন্ডিং, হ্যাঁ সরি, অ্যাফিক্সেশন, কম্পাউন্ডিং, তারপরে কি ছিল? কম্পাউন্ডিং পরে হচ্ছে কনভার্সন, কনভার্সন, তারপরে ক্লিপিং, আরেকটা কি যেন ছিল? হচ্ছে ব্লেন্ডিং। ব্লেন্ডিং। দেখি, ব্লেন্ডিং, ক্লিপিং, কনভার্সন, অ্যাফিক্সেশন, তারপরে হচ্ছে তোমার কি জানি আরেকটা, আমি ভুলে যাই কেন বারবার।
কনভার্সন বলছো, কনভার্সন, ব্লেন্ডিং বলছো? কনভার্সন, হ্যাঁ, কম্পাউন্ডিং, হ্যাঁ। অ্যাফিক্সেশন, কম্পাউন্ডিং, ব্লেন্ডিং, ক্লিপিং, আর একটা কনভার্সন, আর একটা হয়েছে পাঁচটা। ক্লিপিং হ্যাঁ বলছো না? পাঁচটা। ক্লিপিং, হুম। আল্লাহ, আজকে যে শীত, মনে হয় বাঁচবো না। আমাদের এখানে তো শীত না, গরম। গরমে, গরম নাকি তাহলে ওই জায়গায় ইস, চলে আসি আমরা। গরমে মানে বাঁচতেছি না, ঘামাইতেছি গরমে। আল্লাহ, তাহলে ওই জায়গায় চলে যাই। মনে হয় সামনে দিয়ে একটা পেঙ্গুইন হেঁটে গেল। আমাদের একটু ছবি তোলা পাঠাও। সো অ্যাফিক্সেশন, দেন কম্পাউন্ডিং, কনভার্সন, ক্লিপিং, ব্লেন্ডিং। আমি দেখো যে চ্যাট বক্সে লিখে দিয়েছি। অ্যাফিক্সেশন কম, হাই হাই কম, একটু দেখে দেখে বলি। অ্যাফিক্সেশন, বানানটা কোন কম্পাউন্ডিং, ফ্লেক্স আছে? কনভার্সন, ক্লিপিং, ব্লেন্ডিং। হাই হাই, আমি তো অ্যাফিক্সেশন, পারি। কম্পাউন্ডিং, কনভার্সন, ক্লিপিং, ব্লেন্ডিং। মুখস্থ হয়েছে সবার? অ্যাফিক্সেশন, কম্পাউন্ডিং, ক্লিপিং, ব্লেন্ডিং, কনভার্সন। হুম। আচ্ছা, এখন অ্যাফিক্সেশন কি কি বলতে পারবা? অ্যাফিক্সেশন হচ্ছে ফিক্স, তারপরে হচ্ছে সাফিক্স যোগ করে যেগুলা হয় ওইগুলা, Good. যে শব্দগুলো গঠন করা হয় আর কি। আচ্ছা, সিরিজ বলতো ব্লেন্ডিংটা কি? ব্লেন্ডিং হচ্ছে ওই যে দুইটা মিশায়ে যেটা করা হয়, যেমন হচ্ছে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, ব্রাঞ্চ। আচ্ছা, মিশু বলতো কনভার্সনটা কি? মিশু কি নাই? আচ্ছা, ইয়া বলো, ঋতু বলো। কি তুমি বলো তো যে বলে যে কনভার্সনটা কি? কনভার্সন কনভার্সন? আমি জানি না, কিন্তু নিজের মতো করে বলি। সেটা হলো যে আমরা যেভাবে একটার সাথে আর একটা মানে যুক্ত করি, শব্দের অর্থ যে পরিবর্তন হবে সেইটা। এটা মানে হচ্ছে মানে একটা পার্সপেক্টিভ চেঞ্জ হবে। সাপোজ এ ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ, এটা মানে গ্রামাটিক্যাল ক্যাটাগরি। মিনিং চেঞ্জ হবে না কি ভাইয়া? গ্রামাটিক্যাল ক্যাটাগরি অর্থাৎ যেমন ও, পার্সপেক্টিভ। গ্রামেটিক্যাল হ্যাঁ, ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে যেমন ওইটা। ভার্ব থেকে নাউন হয়ে যাবে, যেমন ধরো, অথবা নাউন থেকে ভার্ব, যেমন গুগল থেকে টু গুগল, ইমেল থেকে টু ইমেল। হ্যাঁ ক্লিপিং হ্যাঁ, কি বলতে পারবা? ক্লিপিং বলো সামিরা, আমাদের ম্যাডাম। আমি বলতে পারবো না, আমি এখন একটু বাইরে। আচ্ছা, সমস্যা না। তাহলে হচ্ছে প্রিয়াঙ্কা বলো ক্লিপিং। ক্লিপিং আছে ওই শব্দ কাটছাট করে বাদ দেওয়া, মানে শব্দ সংক্ষেপ করা। কাটসাট করে বাদ দাও, গুড। আচ্ছা, ইব্রাহিম আছে না? ইব্রাহিম, তুমি বলবো হচ্ছে, তুমি তোমার কোনটা জিজ্ঞেস করবো? তুমি বলো কম্পাউন্ডিং বলো তো। কম্পাউন্ডিং হচ্ছে দুইটা জিনিস একসাথে মিশে একটা শব্দ নতুন শব্দ তৈরি করা। মানে এখানে শব্দ কমবে না, মানে কোনো শব্দ কাটছিট কাটছিট হবে না। আচ্ছা, গুড। আচ্ছা, এখন এই যে আমরা চারটা থেকে তিনটা প্রশ্ন বললাম, তিনটা প্রশ্ন আর কার কোনো সমস্যা আছে? আমার সিনেটে আরে 3 তোমার নাম্বারটা সিনেটে আইসি অ্যানালাইসিস, ওইটা একটু একদিন আলোচনা করলে ভালো হয়। ওটা তো অবশ্যই করবো। আমি যে তিনটা চারটা মানে এই মরফোলজি থেকে তিনটা প্রশ্ন পড়ছি, ব্রড প্রশ্ন। এটা থেকে আর কোনো সমস্যা আছে না কারোর? তাহলে এখনই না সমাধান না, করবো। এটা একদম ক্লিয়ার। মেহেদি ভাই কি যেন বললো, আমি শুনি নাই। 3 নাম্বারটা একটু একটু 2-3 কথায় বুঝে দিলে ভালো হতো। এই যে এখন যে পড়তেছি সেটা। হ্যাঁ, এটাই আমি মানে আচ্ছা আচ্ছা, সমস্যা না, আমি বুঝে দিচ্ছি তাহলে। এখানে মতো ওয়ার্ড ফরমেশন প্রসেস মতো পাঁচটা প্রসেস আমাদের এখানে দেওয়ার জন্য বলছে। প্রথমে বলবো যে ওয়ার্ড ফরমেশন কি, এটা নিয়ে এখানে আলোচনা করছে। পাঁচটা প্রসেস। অ্যাফিক্সেশন, যেখানে মতো উপসর্গ এবং প্রত্যয় যোগ করা হয়, যেমন ধরো প্রেফিক্স যোগ করে, হ্যাপি থেকে আনহ্যাপি, সাফিক্স যোগ করে, ধরো এইখানে প্লে থেকে প্লেয়ার, যেমন তো অ্যাফিক্সেশন। আর যদি কম্পাউন্ডিং, দুইটা ওয়ার্ড, দুই বা ততোধিক ওয়ার্ড একসাথে যোগ করে যখন কোনো নতুন ওয়ার্ড হয়, দেখো হয় কম্পাউন্ডিং। যেমন টুথ প্লাস ব্রাশ, টুথ প্লাস, ব্ল্যাক প্লাস বোর্ড, ব্ল্যাক বোর্ড। যদি কনভার্সন হচ্ছে তোমার এক মানে ওয়ার্ডের পার্সপেক্টিভ চেঞ্জ হবে। যেমন ধরো গুগল থেকে টু গুগল, ইমেল থেকে টু ইমেল, এটা এটা হচ্ছে নাউন, নাউন থেকে ভার্ব হয়ে গেছে। বাট মিনিং কিন্তু সেমই থাকবে প্রায়। মানে না, গুগল মূলত গুগল, গুগল মূলত গুগল, আর টু গুগল মানে গুগল করা, অর্থাৎ একটা একটা ওয়ার্ড থেকে একটা ক্যাটাগরি থেকে একটা ক্যাটাগরিতে চেঞ্জ হবে। এটা হচ্ছে কনভার্সন।
মানে কনভার্ট হয়ে যাবে। ক্লিপিং মানে তো তোমার অর্থাৎ একটা লং ওয়ার্ড আমরা একটা ছোট করবো বাট মিনিংটা সেমই থাকবে। যেমন টেলিফোন থেকে ফোন, অ্যাডভার্টাইজমেন্ট থেকে অ্যাড বলি আমরা, এগুলো ক্লিপিং। আর ব্লেন্ডিং মানে হচ্ছে তোমার ব্লেন্ডিং এ দুইটা ওয়ার্ড একসাথে হবে বাট এটার মধ্যে কিছুটা পার্থক্য হচ্ছে তোমার ব্লেন্ডিং এ দুইটা ওয়ার্ড যখন এক হয় তখন হচ্ছে তোমার মানে নতুন একটা শব্দ ক্রিয়েট হয়। আমরা কম্পাউন্ডে দেখছেন টুথ প্লাস ব্রাশ, টুথ আছে ব্রাশ আছে দুইটা একসাথে যোগ হচ্ছে টুথ ব্রাশ। বাট এখানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, ব্রেকফাস্ট লাঞ্চ হয় না, হচ্ছে ব্রাঞ্চ, মানে নতুন একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, এটাকে বলতো ব্লেন্ডিং। বুঝতে পারছো? আচ্ছা ভাই, বুঝছি। ঠিক আছে, আচ্ছা, বুঝতে conclusion, পারছি। word formation is an important part of language development. It helps people create new words to express new ideas and things. অর্থাৎ এইটা মূলত ওয়ার্ড ফরমেশন ক্ষেত্রে, ওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই প্রসেসটা, ওয়ার্ড ফরমেশন প্রসেসটা, এর মধ্যে পিপলদেরকে নতুন, অর্থাৎ যারা মানুষ তাদেরকে নতুন ওয়ার্ড ক্রিয়েট করতে এবং তাদেরকে আইডিয়া মূলত এক্সপ্রেস করতে খুব সহায়তা করে। Using by using different techniques like affixation, compounding, conversion, clipping, and blending. অর্থাৎ এই যে মানে প্রসেসগুলা ইউজ করে ইংলিশ কিপস গ্রোয়িং অ্যান্ড অ্যাডাপ্টিং নিউ সিচুয়েশন। এই এই যে মূলত পদ্ধতিগুলো ইউজ করে মূলত ইংলিশ ভাষাটা রিচ হচ্ছে, মানে সমৃদ্ধ হচ্ছে এবং হচ্ছে নতুন নতুন আইডিয়া এক্সপ্রেস করার জন্য যে শব্দগুলো দরকার সেগুলো তৈরি হচ্ছে আর কি। তাহলে আমার 3 নম্বর চ্যাপ্টার ক্লিয়ার? এই ওয়ার্ড ফরমেশন যদি ব্রডে আসে তাহলে কি 5টা দিলে হবে নাকি আরো দিতে হবে? এই যে এটা আমরা ব্রডই পড়তেছি। হ্যাঁ বুঝছি, বুঝছি, স্যার তো ছোট করে দিয়েছে, এই জন্য বলছি না 5টা দিলেই হবে কিনা তাই। এখানে সরাসরি এখানে দেখো প্রশ্ন, দেখো প্রশ্ন বলতে সরাসরি চাইছি 5টা। 5টা, যদি এখন এখন এই 5টা দিলে হবে। আর আচ্ছা 5টা লিঙ্গুইস্টিক এমন একটা লাইসেন্স জিনিস, হবে। লিঙ্গুইস্টিকে, হ্যাঁ লিঙ্গুইস্টিকে তোমার মানে পেজ কত পেজ সেটা মানে ম্যাটারই করে আচ্ছা না। আমি একটা কথা বলি। বলো। সেটা হচ্ছে যে তোমার মাত্র বাসায় আসলাম। আহ তোমার স্যারের যে নোটটা, হ্যাঁ, লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রে বিশেষত, তো এই নোটটা আসলে তোমার যেভাবে উনি পার্ট সির অ্যান্সার গুলা দিছে, তো এইভাবে কি, ধরো কোনো স্টুডেন্ট যদি এইভাবে লিখে বা এতটুকু লিখে, তাহলে এটা কি লিঙ্গুইস্টিক্স এর জন্য কি এনাফ হবে নাকি মানে কি করলে ভালো হয় বলো তো? আচ্ছা শোনো, এই লিঙ্গুইস্টিক এমন একটা চ্যাপ্টার যেখানে তোমার কোনো কোরেকশন নাই, এমন না যে কোনো খুব মানে ধারণা খুব সুন্দর বুঝাইতে হবে, জাস্ট তোমার যেটা চাইছে। আমি তোমার একটা এইতে সেটা হচ্ছে আমি যখন খুব সম্ভবত ক্লাস 9-10 ছিলাম, যখন দাখিলে পড়তাম, তখন হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন হতো, আমি কি করতাম, মানে আমি মূলত ফার্স্ট বয় ছিলাম, আমি জাস্ট প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি অ্যান্সার করতাম। যেমন ধরো একটা ফিকের এই শব্দের মানে কি এবং এটা কত প্রকার এবং কি কি উদাহরণ সহ দাও। আমি প্রথমে এটা কি দিতাম এবং কত প্রকার করে দিতাম, পরবর্তী এক্সাম্পল গুলো দিতাম। এই মানে এইগুলো দিয়ে আমার প্রশ্নগুলো শেষ। আমি তার মানে বাড়তি কিছু লিখতাম না। ইভেন আমি সবসময় মানে মোটামুটি আগে থাকতাম আর কি। কারণ এইখানে ঠিক সেরকমই আমাদের যেগুলো চাইছে সেগুলো দিতে হবে, বাড়তি আমাদের কিছু দেওয়ার দরকার নেই তো এখানে, বিশেষ করে এই সাবজেক্টটাতে। না, আমি হচ্ছে এটা এই কারণেই বললাম, বিকজ সোশিও লিঙ্গুইস্টিক্সে যেটা দেখলাম, স্যারের নোটগুলো আসলে ওখানে মোটামুটি খুবই ছোট আসলে। তো ওগুলো আর কি তুমি একটু স্টাডি করে দেখো যে ওরকম ভাবে দিলে হবে নাকি। এটা তো ঠিকই আছে যে লিঙ্গুইস্টিক্সে তোমার বেশি লিখবো না হুম বা হুম। লেখা উচিতও না, তাই না? কারণ অযৌক্তিক কি লিখবো? আর শুধু মানে অনেকে তোমার মনে করে কি যে নট অনলি লিঙ্গুইস্টিক্স, তোমার যে কোনো সাবজেক্টই লিটারেচারের, অনেকে মনে করে যে পেজ ভরে ভরে লিখলেই মনে হয় নাম্বার। বিষয়টা কিন্তু আচ্ছা তেমন এই, না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা আমরা পরে পরবর্তীতে মানে এখন তো আর হচ্ছে না, তোমরা পরবর্তীতে আমরা যখন আবার মানে গভীর স্টাডি করবো তখন হচ্ছে দেখবো। ভাই, সামারিটা, সরি, সাজেশনটা কি আপনার কাছে আছে? এই যে ল্যাঙ্গুয়েজটিজের এটা কাবু দিয়ে দিছিল না গ্রুপে? আচ্ছা আমি আবার ফরওয়ার্ড করবো, ঠিক আছে গ্রুপে। দিলে ভালো হতো। হ্যাঁ, আমার আচ্ছা নাই আমি তো। ফরওয়ার্ড করে দেবো পরে। আচ্ছা ইমরান, কি এখন কি কোথাও যাবা? এখন আমি স্যার, আসবো, একটা পর্যন্ত আমি ফ্রি আছি আজকের একটা মতো পর্যন্ত। কি শেষ নাকি আরো? না না, এখন আমি অন্য একটা চ্যাপ্টার ধরবো। আমি জিজ্ঞেস করছি তিনটা তিনটা প্রশ্ন পড়লাম, তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, তাহলে অন্য আচ্ছা, একটা নতুন না নতুন না চ্যাপ্টারে আচ্ছা যাবো। শোনো, আমি হচ্ছে এর আগে একটা জিনিস বলতে চাইতেছি যে গ্রুপ স্টাডির বিষয়ে, ঠিক আছে? তো আমাদের তো ড্রামা তো হয়েই গেছে, তাই না? তারপরে হচ্ছে তোমার পোয়েট্রির আগে আবার তোমার 7 দিন বন্ধ আছে। আর হচ্ছে প্রোজ, এগুলা হচ্ছে আমরা পড়বো। তো আমাদের এখন মনে হয় ভালো হয় যে লিঙ্গুইস্টিক্স, ক্রিটিসিজম আর মাঝখানে যে সাবজেক্ট গুলো আছে ওগুলা যদি আমরা, যে 4টা সাবজেক্ট আছে ওগুলা যদি আমরা গ্রুপ স্টাডি করি,
প্রত্যেকদিন নিয়ম করে তাইলে মনে হয় ভালো হয়। তোমরা কি বলো? হ্যাঁ, ভালো হবে। প্রথমে যে তুমি যেটা বললা না, ক্রিটিসিজম, ওইটা করলে আরো বেশি ভালো হয়, কারণ সবাই ওটা আগে আচ্ছা আমার আমরা মনে হয় লিঙ্গুইস্টিক আর ক্রিটিসিজমটা শেষ করে নিয়ে তারপর সামিরা, করা ভালো। আমি হচ্ছে হ্যাঁ লিঙ্গুইস্টিক শুরু করছি না, এখন হচ্ছে লিঙ্গুইস্টিকটা শেষ করবো, এরপর ক্রিটিসিজম ধরবো, এরপর বাকি বাকিগুলো বুঝতে হ্যাঁ, পারছো? ওইটাই করো, একটা একটা শেষ করে আরেকটা একটা ধরো, আর দুই তিনটা একসাথে হইলে কোনোটাই ঠিক মতো পড়া হয় না। সমস্যা হয়ে যায়। এখন তো অনুমতি পেলে আমি হচ্ছে অন্য চ্যাপ্টারে যাইতে পারি। অনুমতি দেই নাই। জি, যান আপনি ভাই, অনুমতি সরি। দাও। আর না, আমি অনুমতি দিচ্ছি, তাইলে হবে, আর লাগবে না, আর কারণ লাগবে না। আচ্ছা, সিনটেক্স থেকে মতো দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ঠিক আছে? আমার চ্যাপ্টার 5 যে সিনটেক্স, বাক্য গঠন। So what is syntax? Describe the major syntax process elaborately. Syntax থেকে what is syntax? What are the major syntactic process in English? Describe them with diagram. আচ্ছা, এই প্রশ্নটাই মূলত স্টেট সাজেশনটা অন্যভাবে ঘুরে আছে। What is syntax? Discuss the major syntactic process elaborately. এখন এইখানে আচ্ছা, এটা আমরা পড়ি, আমরা তো উপরটা পড়ি, উপরটা ডায়াগ্রাম সহ দিচ্ছে এগুলো, বাট এগুলো খুবই সহজ। মানে আগের চ্যাপ্টারটার মধ্যে সহজ ছিল না মরফোলজি, এটা থেকে এটা আরো সহজ যখন পড়া হবে দেখবা। Syntax is the study of how words are put together to make sentences. অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করার জন্য একটা ওয়ার্ড গুলাকে কিভাবে সাজাতে হয়, এটা মতো সিনট্যাক্সের কাজ। অর্থাৎ একটা বাক্যতে কোন শব্দতে কোনটা বসবে, ধর আমি ভাত খাই, আমি কোন কোথায় বসবে, ভাত কোথায় বসবে, খাইব কোথায় বসবে, এটা মতো এইটা বলতে কোথায় বসবে, এটা নিয়ে স্টাডি করে হচ্ছে তোমার সিনট্যাক্স। এটি মতো এই সিনট্যাক্সের কাজ। It tells us the correct order in the structure of a sentence. এইটা মূলত আমাদের একটা মানে কারেক্ট ওয়ার্ড অর্ডার, অর্থাৎ শব্দের মতো মানে কোথায় মানে কোন জায়গায় কোনটা বসবে, কারেক্ট ওয়ার্ড আর কি, এটা মূলত আমাদেরকে বলে বা শেখায়। দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স, দ্য সেন্টেন্স যে গঠন সেটা আর কি আমাদের বোঝায়। এক্সাম্পল, ক্যারেক্টার সে দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য ম্যাট। তো ম্যাটের উপরে ক্যাটটা স্লিপ, মানে ক্যাট ঘুমাইতেছে আর কি। ইন ক্যারেক্টার স্লিপিং ইজ দ্য ক্যাট অন দ্য অন ম্যাট দা, মানে এটা হচ্ছে মানে তোমার এখানে যতগুলো ওয়ার্ড আছে এখানে সবগুলো ওয়ার্ডই আছে, বাট এইটা হচ্ছে মানে ইনকারেক্ট, কারণ হচ্ছে এটা গ্রামার অনুসারে বা সিনট্যাক্সের যে নিয়ম বা রুলস এটা অনুসারে সাজানো হয়নি, এখানে এটা ইনকারেক্ট। বাট ওয়ার্ড গুলো উপরে সেন্টেন্সে যা আছে নিচে সেন্টেন্সে তাই আছে। এই যে এই প্রতিটা ওয়ার্ড কোথায় বসবে এইটা নিয়ে স্টাডি করেছে সিনট্যাক্স, এটাকে বলা হয় সিনট্যাক্স। বুঝতে পারছো? সিনট্যাক্স হেল্পস আস নো হাউ টু স্পিক অর রাইট কারেক্টলি, কিভাবে একটা কথা বা একটা মানে কোনো কিছু কিভাবে কারেক্ট ভাবে বলতে হয় এবং লিখতে হয়, এটা নিয়ে স্টাডি করে হচ্ছে সিনট্যাক্স। মেজর সিনট্যাকটিক প্রসেস ইন ইংলিশ, সবচেয়ে মানে মোস্ট গুরুত্বপূর্ণ সিনট্যাকটিক প্রসেস বা বাক্য গঠনের যে প্রক্রিয়া ইংলিশের মধ্যে, সেগুলো হচ্ছে there are four main syntactic process in English. চারটা মূলত ক্যাটাগরি আছে যেটার মাধ্যমে বাক্য গঠন করা হয়। মেইন ক্যাটাগরি discontinuous constituent, এটা হচ্ছে this happens when words that belong together are separated in a sentence. এইটা মূলত মানে মজার বিষয়, মানে একটা ফ্রেজ, মানে একটা ফ্রেজ মূলত আমরা যখন পড়ি তখন একসাথে বসি, যেমন ধরো অ্যাওয়ার অফ, অথবা তোমার escape from, মানে এই যে যতগুলো ফ্রেজগুলো ওয়ার্ডগুলো সবগুলো আমরা একসাথে মুখস্থ করি, বাট মাঝে মাঝে এই ওয়ার্ডগুলাই শব্দে একটা বসে এই মাথায় একটা বসে ওই মাথায়, বাট মিনিং কিন্তু একই। এসকেপ ফ্রম মানে পালিয়ে যাওয়া, ওই মিনিং পালিয়ে যাওয়াই থাকবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট, মানে একসাথে বসে না, ওটা আলাদা বসে, বাট মিনিং একই থাকে। হি টার্ন দ্য রেডিও অফ, এখানে টার্ন অফ মূলত, মানে এখানে টার্ন অফ মূলত একটা ফ্রেজাল ভার্ব, is a phrasal verb, but the radio comes in between. Is the turn or off? Is it turn or is it off? এই দুটো কিন্তু phrasal verb একসাথে বসে, বাট মাঝখানে রেডিওটা বসছে, অর্থাৎ দুইটা আমরা যখন মুখস্থ করি তখন একসাথে মুখস্থ করি, বাট মিনিং করার জন্য এখানে রেডিও মাঝখানে এসে পড়ছে, এটার মধ্যে ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট।
এটা একটা প্রসেস, মানে সিনট্যাক্টিক প্রসেস যেটা আর কি। So diagram. He turned the radio off. In turned হচ্ছে verb, radio হচ্ছে object, আর off হচ্ছে particle। অর্থাৎ এইটার যে টার্নের যে পার্ট, টার্নের একটা পার্ট না অফ, এটা হচ্ছে পার্টিকেল। বুঝতে পারছো? মানে এইটার একটা পার্ট হচ্ছে এইটা, ঠিক বলে পার্টিকেল। কথা হচ্ছে এই যে ভার্ব, এই যে পার্টিকেল, মাঝখানে একটা অবজেক্ট এসে পড়ছে, এবার এগুলো ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। এবার হচ্ছে রিকারশন। রিকারশন এগুলো নামগুলো কঠিন, বাট প্রসেসটা বুঝলে খুবই সহজ। অথবা নামগুলো মুখস্থ করলে হবে, মানে লিঙ্গুইস্টিকের নামগুলো মনে রাখতে পারলে হবে আমাদের। Recursion means we can repeat some sentence words to make it longer. Recursion মানে হচ্ছে তোমার we can repeat some sentence, কিছু সেন্টেন্স আমরা রিপিট করতে পারি words to make it longer। একটা সেন্টেন্স কিভাবে বড় করা যায়, এটা প্রসেস মূলত রিকারশন। যেমন ধরো এখানে এক্সাম্পল দিচ্ছে I saw a cat, I saw a black cat, I saw a small black cat। মানে এখানে মতো I saw a cat determine plus a noun, versus I saw a black cat determiner plus adjective plus a noun, versus I saw এখানে মতো a determiner স্মল ব্ল্যাক, দুইটা মিলে হচ্ছে মূলত কম্বাইন্ড অবজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ, এবার হচ্ছে নাউন। এবার হচ্ছে আই স আ স্মল ব্ল্যাক ক্যাট, কম্বাইন্ড অবজেক্ট, এবার হচ্ছে নাউন, এটা হচ্ছে মডিফায়ার উইথ এ গ্রিন আইস। এটা আবার যেমন ধরো তোমার প্রিপোজিশন, এটা হচ্ছে গ্রিন আইস, এটা আবার তোমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে তোমার নাউন। এই মূলত এটা হচ্ছে মডিফায়ার হিসেবে কাজ করছে, আর এগুলো হচ্ছে নাউন, এটা হচ্ছে তোমার কম্বাইন্ড অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ডিটারমিনার। মানে মানে কঠিন করে বললাম, এটা সহজ হচ্ছে একটা মানে একটা সেন্টেন্স কিভাবে বড় করছে। মানে একটা সেন্টেন্স আমরা বারবার বলতেছি, বাট প্রতিটা মানে প্রতিটা সেন্টেন্স একটা থেকে একটা বড় হচ্ছে। কিভাবে বড় হচ্ছে, এটাকে বলা হয় রিকারশন। অর্থাৎ মাঝখানে কিছু যোগ করে সেন্টেন্সটা বড় করা, এটাকে হলো রিকারশন। বুঝতে পারছো? যেমন ধরো মানে নাউনের আগে কি আসবে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কি আসবে, অ্যাডভার্ব। এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা মেনটেন করা হচ্ছে রিকারশনের কাজ। বুঝতে পারছো? রিকারশন মিন্স উই ক্যান রিপিট সাম সেন্টেন্স ফার্স্ট টু মেক ইট লঙ্গার। একটা সেন্টেন্স বড় করার যে প্রসেস, বা আমরা একটা সেন্টেন্স বারবার রিপিট করে যে বড় করি, এটাকে বলা হয় রিকারশন। উই কিপ অ্যাডিং মোর ইনফরমেশন টু দ্য সেম সেন্টেন্স। কোন একটা সেম সেন্টেন্স তো কোন একটা, এখানে সেম সেন্টেন্স তোমার একই বাক্য আমরা রিপিট করি একটা শব্দকে বড় করার জন্য। মানে যখন মূলত ভাষা শেখা হয় তখন একটা সেন্টেন্সকে বড় করতে, তখন প্রথম তো মানে একেবারে শুরু থেকে শুরু করে, পরে আস্তে আস্তে বড় করে। অ্যাডজেক্টিভ যখন শিখে তখন আরেকটু বড় করে, যখন অ্যাডভার্ব শিখে তখন আরেকটু বড় করে। এটাকে আর কি মানে বলা হয়েছে। তাই হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, স্মল ব্ল্যাক ক্যাট উইথ গ্রিন আইস, এটা হচ্ছে লং নাউন ফ্রেজ। এস ডিটারমিনার হচ্ছে নাউন, মূলত সবগুলোর মাঝখানে ভিতরে আছে, এটা হচ্ছে লং নাউন ফ্রেজ। অথবা এটা ডিটারমিনার, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে মডিফায়ার। দুটো মিলে হচ্ছে সবগুলো মিলে হচ্ছে লং নাউন ফ্রেজ। বুঝতে পারছো? মানে সাবজেক্ট ভার্ব প্লাস হচ্ছে এখানে লং নাউন ফ্রেজ বা অবজেক্ট। হচ্ছে কনজয়নিং, এটা হচ্ছে কোনো কনজাংশন যোগ করে, যখন মানে কোনো একটা সেন্টেন্স বড় করে সেটা বলা হয় কনজয়নিং। কনজয়নিং মিন্স উই জয়েন টু অর মোর পার্টস ইউজিং জয়নিং, লিকুইড অ্যান্ড অর বাট নট। এগুলো হচ্ছে তোমার এই, মানে কনজাংশন যোগ করে একটা সেন্টেন্স যখন যোগ করা হয়। লাইক রানা লাইকস অ্যাপেল, রানা লাইকস ব্যানানাস, দুইটা সেন্টেন্স কিন্তু। এখন আমরা কনজাংশন যোগ করে দুইটা সেন্টেন্সকে একই সাথে বলবো, এবং সেন্টেন্সটা একটু লং হবে। যেমন রানা লাইকস অ্যাপেল এন্ড ব্যানানা, এই মাঝখানে এন্ডটা যোগ করে আমরা একটা সেন্টেন্সকে মানে সেন্টেন্সটাকে লং করছি। দুইটা সেন্টেন্সটা আমরা এক করে ফেলছি, মাঝখানে কি করছি কনজয়নিং করছি, মানে একটা মানে কনজাংশন যোগ করছি। বুঝতে পারছো? এখানে হচ্ছে রানা লাইকস অ্যাপেল এন্ড ব্যানানাস, এই যে মূলত কম্বাইন্ড অবজেক্ট ফ্রেজ। এটা এখানে দিলে ভালো হইতো, এটা এখানে ভালো হতো। এই যে অ্যাপেলস, এটা মূলত একটা অবজেক্ট, এটা এন্ড, এটা হচ্ছে কনজয়নিং বা কনজাংশন, এটা হচ্ছে ব্যানানাস, এটা হচ্ছে অবজেক্ট। দুইটা মিলে আমরা এক করছি এটা কনজাংশনের মাধ্যমে।
বুঝতে পারছো? এমবেডিং, embedding means putting on sentence inside another to give more details. অর্থাৎ একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে দাও, এটা হচ্ছে এমবেডিং। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স এসে পড়বে। দ্য গার্ল ইজ ডান্সিং, একটা সেন্টেন্স। শি ওন দ্য প্রাইজ, এটা একটা সেন্টেন্স। বাট একটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স ঢুকে যাবে, এটা হচ্ছে বলা হয় এমবেডিং। দ্য গার্ল হু ওন দ্য প্রাইজ ইজ ডান্সিং, দ্য গার্ল ইজ ডান্সিং, এর মধ্যে একটা সেন্টেন্স। মাঝখানে সেন্টেন্স হচ্ছে কি হু ওন দ্য প্রাইজ, এটা বলা হয় এমবেডিং। এখানে ডায়াগ্রাম দিচ্ছে দ্য গার্ল হু ওন দ্য প্রাইজ, এর মতো এমবেডেড ক্লজ। আচ্ছা, এমবেডেড ক্লজ পড়ছো না তোমরা? এমবেডেড ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ, এটার মধ্যে সেটা আর কি ইজ ডান্সিং। এটার মধ্যে প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছো? ফুল সাবজেক্ট ফ্রেজ, আচ্ছা এই এই মানে সবগুলো মিলে ফুল সাবজেক্ট ফ্রেজ, এটার মধ্যে এই ফ্রেজটাকে বুঝাইছে আর কি। বুঝতে পারছো? এখন রিভিশন দেবো আবার। এর কঠিন মনে হচ্ছে? না, কঠিন না। আচ্ছা, সামিরা কেন বাইরে নাকি? না, সিনট্যাক্স, সিনট্যাক্টিক প্রসেস, অর্থাৎ একটা মানে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্সে একটার পর একটা ওয়ার্ড কিভাবে বসবে সেটাকে বলতে হয় সিনট্যাক্টিক প্রসেস। মানে একটা বাক্যে ওয়ার্ডগুলো কিভাবে সাজানো হয় সেটাকে বলতে সিনট্যাক্স প্রসেস। এই যে মানে কিভাবে বসবে, মানে কোথায় বসবে, এটার মতো চারটে প্রসেস আছে। ফোর মানে মেজর সিনট্যাক্টিক প্রসেস ইন ইংলিশ। দেয়ার আর ফোর মেইন সিনট্যাক্টিক প্রসেস ইন ইংলিশ। ইংলিশে চারটে প্রসেস আছে, মেজর চারটে প্রসেস। দিস কন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট, এইখানে বলতো মানে কোন একটা শব্দ একটু মানে মূলত এক এক জায়গায় বসে, বাট ওইটার মাঝখানে অন্য শব্দ এসে পড়বে। যেমন টার্ন অফ, টার্ন অফ মূলত একসাথে একটা ফ্রেজাল ভার্ব, বাট এখানে আমরা যদি দেখি টার্ন অফ মাঝখানে একটা অবজেক্ট এসে পড়ছে। বুঝতে পারছো? এটা মূলত দিস মানে কন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। হচ্ছে রিকারশন, রিকারশন একটা সেন্টেন্স রিপিট করে বড় করা। মানে মূলত এইখানে মানে কোনটারে কি বসবে, যেমন নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এগুলো যোগ করে বড় করে, এগুলো রিকারশন। কনজয়নিং হচ্ছে অর্থাৎ কনজাংশন যোগ করে সেন্টেন্স গুলোকে বড় করা। যেমন ধরো অ্যাপেল এন্ড ব্যানানা, রানা লাইকস অ্যাপেল, রানা লাইকস ব্যানানা, দুইটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স যখন এক করি তখন হচ্ছে আমরা মাঝখানে কনজাংশন যোগ করি, রানা লাইকস অ্যাপেল এন্ড ব্যানানা। আর এমবেডিং মানে হচ্ছে তোমার একটার মধ্যে একটা এসে পড়বে, মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স, মানে প্রিন্সিপাল ক্লোজের মধ্যে সাবঅর্ডিনেট ক্লোজ এসে পড়বে, তাহলে এমবেডিং। অর্থাৎ দ্য গার্ল হু ওন দ্য প্রাইস, এর মধ্যে সাবঅর্ডিনেট ক্লোজ, আর এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারছো? এটি মূলত প্রসেস। Conclusion: syntax helps us to build correct sentences. The four major syntactic processes are this continuous constituent, recursion, conjoining, embedding. এই চারটের মতো process. Each process shows us a new way to expand or join words and phrases to make longer and better sentences. একটা সেন্টেন্স কিভাবে লং করা হয় এবং কিভাবে মেক করা হয়, এই প্রসেসগুলো আমাদের মানে এই প্রকারগুলা বা এই প্রসেসগুলো আমাদেরকে দেখায় আর কি। মানে আমরা যদি এই মানে চারটার মধ্যে নামটা মুখস্থ করতে পারি তাহলে এই মূলত এটা আমাদের মানে প্রশ্নটা বোঝা সহজ হবে। কারণ আমাদের মানে ইজি প্রসেসগুলো কিন্তু ইজি, আমরা সবাই জানি। ইমবেডিং ক্লজ এবং হচ্ছে তোমার এই কনজয়নিং তো আরো সহজ, সবাই ছোটবেলা থেকে পড়ছে। আর রিকারশন, কোনটা আসবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এইভাবে আর মূলত সেন্টেন্স যেভাবে বড় হয় সেটা। আর হচ্ছে ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। বুঝতে পারছো? তো আমরা যদি মূলত এই চারটা প্রকার মনে রাখি তাহলে আমাদের এই প্রশ্নটা হয়ে যাবে। আপনি চারটার নাম মুখস্থ করবো নাকি সামনে আগাবো কোনটা? মুখস্থ করি সবাই একসাথে। হ্যাঁ, তাহলে তো ভালো হয়। তাহলে আমি চারটার নাম আগে, আচ্ছা তোমার মুখস্থ করতে আমি একটু লিখে দিচ্ছি নাম আবার। নাম একসাথে চ্যাট বক্সে লিখে দিই, তোমাদের সুবিধা হবে। ততক্ষণ তোমরা একটু পড়ে থাকো, নিজে থেকে আর কি।
ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট, এরপর হচ্ছে তোমার রিকারশন, কনজয়নিং, হচ্ছে এমবেডিং। আচ্ছা, ও আচ্ছা, মিশে লিখে দিচ্ছে না, আমি খেয়াল করবো। Discontinuous constituents, recursion, conjoining, and embedding. Discontinuous constituents. আচ্ছা, এটা কি হবে? প্রনাউন্সিয়েশন কি হবে মিশু? কোনটার? এই প্রথমটা। প্রথমটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্টস। তুমি ঠিকই বলতেছো। আচ্ছা, discontinuous constituents হচ্ছে recursion, conjoining, and embedding. হুম। সামির হয়েছে? Discontinuous constituents, recursion, conjoining, and embedding. হইছে। সেটাই তো হয়েছে। এই তো হয়েছে তোমার মুখস্থ। মামি কোথায়? যে মামি আছে, মামি হয়েছে? এত মামি মামি করো, আন্টির খবর তো নিলা না। আন্টি তো নাই। আন্টির কাছে আমি কেউই জানলা চলে। যাই নাই। আচ্ছা, আমি হয়েছে আমরা পড়া। আমাকে বললা? হ্যাঁ, চারটা মুখস্থ হয়েছে। কথা বলেন না কেন? মামি চারটা মুখস্থ হয়েছে সেটা বলেন। আরে না, আমার মুখস্থ হয় না, আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি আর ক্লাস করতেছি। আচ্ছা, discontinuous constituent, recursion, conjoining, and embedding. আমরা পরবর্তী প্রশ্নে যাব। যাও। আরেকটা হচ্ছে তোমার what is IC analysis, এটা মতো ইয়া বলছিল, এই ঋতু বলছিল exemplify IC analysis through tree diagram. আচ্ছা, what is IC analysis? ঋতু আছো? ঋতু? না ভাইয়া, আমি নাই। আচ্ছা, তোমার বারবার প্রশ্ন করবো ভাই, ঠিক আছে? এটা পড়ার সময়। আচ্ছা, what is IC analysis? IC analysis টা কি? Exemplify IC analysis through tree diagram. তুমি গাছের মতো ডায়াগ্রাম আঁকো and determine its limitation, এবং সেটার লিমিটেশনটা কি সেটা মূলত মানে ব্যাখ্যা করো বা ডিটারমাইন করো। আনসার, IC analysis or immediate constituent. কিছু বলছে? মিট করো জানি তো। ও সরি, আমার হাতে চাপ লেগে হয়ে গেছে। IC analysis or immediate constituent analysis is a method used in linguistics to break down sentences into smaller, more manageable parts. একটা সেন্টেন্সে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে পার্ট মানে ভাগ করা যায়, এটা মতো এটাকে এইটা অ্যানালাইসিস করেছে আইসি অ্যানালাইসিস, অর্থাৎ ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিস। একটা সেন্টেন্সে কি মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যখন ভাগ করা হয় তখন এটাকে বলা হয় আইসি অ্যানালাইসিস। Think of it as a dissecting in a sentence to understand how it's structured. Much like taking apart a Lego tower to see how each brick fits together. Think of it as a dissecting in a sentence to understand how it's structured. Much like taking apart a Lego tower to see how each brick fit together. লিগো টাওয়ার আছে, ওইটার মধ্যে ওইটার দিকে তাকাও, দেখো যে প্রত্যেকটা ইট কিভাবে ফিট মানে যেটা জায়গায় সেটি বসানো হয়েছে, মানে কিভাবে ফিট হয়েছে, মানে এইরকমই বলতো ডিসেক্টিং এ সেন্টেন্স। তো ডিসেক্টিং শব্দ অর্থ জানে কি?
সামিরা বা আদার্স? স্মৃতি এগুলো অর্থ ভালো জানে। এটা হচ্ছে নাকি জানি না আমি এটা। ডিসেক্টিং, ভুলে গেছি আমি। তো আচ্ছা, এটা অর্থ হচ্ছে ব্যবচ্ছেদ করা। ভুল দেখলাম, মানে বিচ্ছেদ করা খুব সম্ভবত। আমি একটু কাজ করতেছি। আচ্ছা, think of it as dissecting a sentence, অর্থাৎ একটা সেন্টেন্সকে মানে ভাগ ভাগ করা, into to understand how it is structured, মানে কিভাবে এটা সাজানো হয়েছে এর মধ্যে যখন ভাগ ভাগ করা হয়, মাস্ট লাইক টেকিং apart, মানে এইরকম লিগোটর, মানে যেখানে একটা মানে ব্রিক বা ইট গুলো যেভাবে যেভাবে ভাগ ভাগ করলে ভাগ করা হয় এবং ওগুলো যখন একসাথে করা হয় কত সুন্দর দেখানো যায়, মানে এইটাকে মূলত বোঝানো হয়েছে যে এটা একটা সেন্টেন্স কিভাবে ভাগ ভাগ করা যায় এবং বোঝা যায় যে আসলে কোথায় কোন পার্টটা বসছে। এটা মূলত আইসি অ্যানালাইসিস। By breaking down sentences into smaller units called constituent, অর্থাৎ একটা সেন্টেন্সকে স্মলার ইউনিটে মানে ছোট ছোট ভাগে ভাগ করা হয়, ভাগ করা এটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট, ছোট ছোট ভাগ আর কি। আইসি অ্যানালাইসিস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড the relationship between different parts of a sentence and how they contribute to its overall meaning. IC analysis helps us understand the relationship between different parts of a sentence. একটা পার্ট এবং সেন্টেন্সের একটা পার্ট এবং আরেকটা পার্ট, তাদের মধ্যে সম্পর্কটা কি বা তারা কেন এখানে বসছে, এটার মতো আইসি অ্যানালাইসিস করলে বোঝা যায় আর কি। and how they contribute to its overall meaning, এবং এই সম্পূর্ণ সেন্টেন্সের মিনিং এটা মূলত কে কিভাবে কন্ট্রিবিউট করতেছে, মানে কার অবদান কতটুকু, এবং এটা বোঝা যায় যদি আমরা ভাগে ভাগে ভাগ করি, ছোট ছোট ভাগে ভাগ করি। আমরা তো মানে ট্রি ডায়াগ্রাম দেখবো তখনই বোঝা যাবে আর কি। Let's dive into an example to see how IC analysis works and then discuss its limitation. ইমরান, হলো 12টার মধ্যে বা 12টা 10-এর মধ্যে শেষ করো, আপু আবার ক্লাস নিবে। আমরা আমাদের এই শেষ হলে আমাদের চ্যাপ্টার শেষ, তাহলে আমরা শেষ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, let's dive into an example to see how IC analysis works and then discuss its limitation. আচ্ছা, এটা আমরা বুঝলাম। Consider the sentence, the cat chased the mouse. চিজ অর্থ কি? খাওয়া না বা কামড় দেওয়া, কোনটা? তাড়া করা তাড়া মনে তাড়া হয়। করা, হ্যাঁ। আচ্ছা, কি? The the cat cat chased the the mouse, মানে মাউসটাকে তাড়া করছে আর কি, টম এন্ড জেরির মতো। To analyze the sentence using IC analysis, we'll break it down into smaller constituents and represent it using a tree diagram. অর্থাৎ এই সেন্টেন্সটাকে দ্য ক্যাট চিজ দ্য মাউস, এই সেন্টেন্সটাকে অ্যানালাইজ করার জন্য, আইসি অ্যানালাইসিস করে মানে বিশ্লেষণ করার জন্য উইল ব্রেক ইট ডাউন টু স্মলার কনস্টিটিউয়েন্ট। কনস্টিটিউয়েন্ট মানে তো আমরা যখন সেন্টেন্স ভাঙি টুকরো টুকরো হয়, টুকরো টুকরো বলা হয় কনস্টিটিউয়েন্ট, এবং ছোট ছোট টুকরো টুকরো বানাবো এবং রিপ্রেজেন্ট ইট ইউজিং এ ট্রি ডায়াগ্রাম। তো ট্রি ডায়াগ্রাম ইউজ করে এবং রিপ্রেজেন্ট করবো যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্ট কি কি মানে কন্ট্রিবিউট করে। দ্যাট ইজ এ ব্রেকডাউন। আচ্ছা, এই যে মতো একটা সেন্টেন্স, দ্য ক্যাট চিজ দ্য মাউস, এই যে বলতো এই যে পুরো সেন্টেন্সটা, এখন একটা সেন্টেন্সের মতো দুইটা ভার্ব থেকে, দুইটা পার্ট থেকে, এনপি এবং ভিপি। এনপি মানে কি? নাউন ফ্রেজ। ভিপি মানে ভার্বাল ফ্রেজ। এটা না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই। এটা উপরে লেখা তারপরে এরকম করে দেওয়া যাবে না, না নিচেই লিখতে হইব। বলো, বুঝিনি, বলেন, বুঝিনি আমি। এই সেন্টেন্সটা যে নিচে লেখা আছে না, দ্য ক্যাট চেজ দ্য মাউস, এটা আমরা এই যে সেন্টেন্স যেখানে লেখা ওইখানে দিয়ে এরকম করে দেখাইতে পারবো না? মানে এখানে দেখা যাচ্ছে আসলে, মানে এখানে স্ট্রাকচার দিয়ে বোঝানো হয়েছে যে আসলে প্রথমে একটা সেন্টেন্স কিভাবে ভাগ ভাগ করা হয়েছে। আমি এখানে দেখাতে পারি কি, প্রথমে এইখানে একটা এক্সাম্পল দিয়া এই সেন্টেন্সটা দিব, এরপর এটা ট্রি ডায়াগ্রামে দেওয়া যায়। কিন্তু তোমার ওই সেন্টেন্সটা নিচে লিখতে হবে, কারণ হচ্ছে হ্যাঁ, ওই যে তোমার ডিটারমাইনারের নিচে যে দাটা হচ্ছে ডিটারমাইনার, এটা তো লিখতেই হবে না উনি নিচে। হুম, ক্যাট মানে এটা এখানে তো নিচে লিখতে হবে। আমরা তো ভাগ করতে পারবো না, যেন বুঝতে পারবো না কোনটা কোনটা, এখানে লিখতে হবে। তবে আমরা চাইলে এক্সাম্পল দিয়ে এখানে সেন্টেন্সটা আবার লিখতে পারি, পরে ডায়াগ্রামটা দিতে পারি, এবং নিচে লেখাই লাগবে, কারণ নিচে না রাখলে বোঝানো যাবে না
যে নিচে কোনটা মানে কোনটা নিচে কোনটা লিখলে আর বুঝতে অনেক সুবিধা হবে। জি বুঝি নাই। ওই নিচে ওটা লিখলে অনেক বেশি সুবিধা হবে, নিজের বুঝতে অনেক ভালো হবে, তাই আর বললাম। নিচে লিখে লাগবে, হ্যাঁ। সেন্টেন্স, একটা সেন্টেন্স বলতে দুইটা পার্ট থাকে, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। নাউন ফ্রেজের দুইটা পার্ট, এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে নাউন। ডিটারমিনার কি কি বলতে পারবো? সংখ্যা, পরিমাপ, তারপরে সব আর্টিকেল গুলা। অর্থাৎ হুম, আর্টিকেল সহ, সংখ্যা সহ যা আছে, যেগুলো তো নাউন এবং অ্যাডজেক্টিভ আগে বসে, সবগুলো তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বসে, ওইটা বাদে সবগুলো মনে করো ডিটারমিনার, সেটা যাই হোক, বুঝতে পারছো? আর ফ্রেজাল ভার্ব হচ্ছে তোমার তোমার ইসের পরে, তো একটা ভার্বের পরে ওই সেন্টেন্সে যা আছে, ওই মাথা যত গোষ্ঠী সহ সবগুলো ফ্রেজাল ভার্ব। অর্থাৎ ভার্বের আগে যা আছে সব ফ্রেজাল ভার্ব, ভার্বের আগে যা আছে সব হচ্ছে নাউন ভার্ব বা নাউন ফ্রেজ, বুঝতে পারছো? আর একটা মানে সাধারণত একটা নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে সাধারণত ও কখনো একা বসে না, ঠিক গ্রামার হয়তো প্লুরাল হবে অথবা অথবা কোনো ডিটারমিনার নিয়ে বসবে। মানে এখানে এই দাদা হচ্ছে ডিটারমিনার, আর ক্যাটটা হচ্ছে নাউন। নাউনের আগে সবসময় ডিটারমিনার থাকবে। যদি অ্যাডজেক্টিভ থাকুক অ্যাডজেক্টিভ আগে ডিটারমিনার থাকবে, অথবা অ্যাডভার্ব থাকুক অ্যাডভার্বের আগে ডিটারমিনার থাকবে, মানে এটা থাকবেই, অথবা নাউন প্লুরাল হবে। শুধু একটা সিঙ্গুলার নাউন একা বসতে পারে না। তবে কিছু 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 ক্ষেত্রে আলাদা, যেমন ধরো গ্রামার থাকে শুধু মাদার, যদি লেখা থাকে শুধু মাদার, ওইখানে ওই মাদার দ্বারা সমগ্র মানে মা জাতিকে বোঝানো হয়েছে, ওই কেসটা আলাদা, ওইখানে 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 কোনো ডিটারমিনার থাকে না। বাট মূলত নর্মাল কেসে একটা নাউন একা বসতে পারে না, তো ওটা প্লুরাল হবে অথবা ওর আগে কোনো ডিটারমিনার থাকবে। এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে চেজড, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে এটাও ডিটারমিনার, এটা হচ্ছে নাউন। নাউনের আগে একটা ডিটারমিনার থাকবে, অথবা নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকুক তার আগে ডিটারমিনার থাকবে। বুঝতে পারছো? এখন ঋতু, তুমি মিউট করো, আনমিউট করো। হ্যাঁ, আমি বুঝতে পারছি এটা, আচ্ছা, সমস্যা নেই। একটা সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা ভার্ব ফ্রেজ। আমরা হ্যাঁ, সেন্টেন্স লিখি না, যেমন ধরো এটা কি ভার্ব না, এই যে এটা কি ভার্ব না, হ্যাঁ, একটা সেন্টেন্স দেখবা যখন তুমি মানে ভার্বের পরে যা থাকুক ওই পাশে যা থাকুক সবগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। ভার্বের আগে যা থাকুক সেটা হচ্ছে নাউন, নাউন ফ্রেজ। মানে ভার্বের যা থাকুক সেটা, ভার্বের পরে যা থাকুক সেটা হচ্ছে ভার্ব ফ্রেজ, আমি ফ্রেজাল ভার্ব বলি বারবার করে, ভার্ব ফ্রেজ। আর আগে যা থাকবে সেটা হচ্ছে নাউন ফ্রেজ, বুঝতে পারছো? আর নাউনের আগে সবসময় ডিটারমিনার থাকবে, হ্যাঁ, ভার্ব তো ভার্বই, আর এখানে নাউনের আগে ডিটারমিনার। ডায়াগ্রাম সবাই বুঝছো? হ্যাঁ, এটা ভালোভাবে বুঝছি। বুঝছি। ভাবে বুঝছেন আপনি? জি, মেঘনা একদম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ভাবে বুঝতে হবে, কাকে তো নাই, আমার চাষি তো নাই। সেন্টেন্স, ইট রিপ্রেজেন্টস দ্য এন্টায়ার সেন্টেন্স, অর্থাৎ মানে পুরো সেন্টেন্সটাকে রিপ্রেজেন্ট করে। আমরা এখানে মূলত অ্যানালাইসিস করবে, বিশ্লেষণ করবে, এটা ডিটারমিনার কি করে সেটা, মানে এখানে ডায়াগ্রামটা কি দেখালো সেটা ডিটারমিন করবে, বিশ্লেষণ করবে। ইট রিপ্রেজেন্টস দ্য এন্টায়ার সেন্টেন্স, দ্য ক্যাট চেজ দ্য মাউস। এনপি মানে নাউন ফ্রেজ, দিস ইজ দ্য ফার্স্ট কনস্টিটিউয়েন্ট। কনস্টিটিউয়েন্ট মানে কি বলছিলাম, যে একটা সেন্টেন্স যখন ভাঙা হয় তখন প্রতিটা ক্ষুদ্র পার্ট বলা হয় কনস্টিটিউয়েন্ট। ফার্স্ট কনস্টিটিউয়েন্ট হচ্ছে এটা ক্যাট, দ্য ক্যাট, রিপ্রেজেন্টিং দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের সাবজেক্টটাকে রিপ্রেজেন্ট করে। প্রথমটা তো সাবজেক্ট ছিল, হুইচ ইজ দ্য ক্যাট। ইট ইনক্লুডস দ্য ডিটারমিনার দা অ্যান্ড দ্য নাউন ক্যাট। আমরা যে গ্রাফ লিখতাম না, গ্রাফ অ্যানালাইজ করতাম না 19-এ, যখন অ্যানালাইজ করতাম এখানে জাস্ট দেখে দেখে সেটা অ্যানালাইজ করবো, কিন্তু মুখস্থ করার কিছু নেই। ভিপি মানে ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ। দিস ইজ দ্য সেকেন্ড কনস্টিটিউয়েন্ট, মানে এটা মূলত আমরা সেন্টেন্সে দুই ভাগে ভাগ করছি না, ভিপি, এনপি আর ভিপি, নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ, এটা বলতে সেকেন্ড ফ্রেজ, নাউন ফ্রেজ মানে এটা সেকেন্ড কনস্টিটিউয়েন্ট, এটা ভার্ব ফ্রেজ আর কি, রিপ্রেজেন্টিং দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্স যে সাবজেক্ট সে কি অ্যাকশন করতেছে, এর মতো এইটা আর কি দেখায়। হুইচ ইজ চেজ দ্য মাউস, ক্যাটটা কি করতেছে, মানে মাউসটাকে তাড়া করতেছে। ইট ইনক্লুডস দ্য ভার্ব চেজড এন্ড দ্য অবজেক্ট দ্য মাউস। তবে এইভাবে আমরা আর একটু বড় বড় কথা, ইট ইনক্লুডস দ্য ভার্ব চেজড এন্ড দ্য
এনপি অর্থাৎ দ্য এনপি মানে নাউন ফ্রেজ ব্র্যাকেট নাউন ফ্রেজ হুইচ which contain the determiner the and the noun mouse মানে এতটুকু বড় করা যেত অথবা এইভাবে দিলে হবে, সমস্যা নেই। এখন হচ্ছে তোমার লিমিটেশন গুলো কি কি সেটা আর কি বোঝাইবে। এখানে তো 5টা লিমিটেশন দিয়েছে খুব সম্ভবত 5টা। লিমিটেশন কি দিতে হবে নাকি শুধু অ্যানালাইসিস করে একটু মানে বিস্তারিত লিখলেই হবে? এখানে চাইছে and determine the its limitation, প্রশ্ন চাইছে, এখন দিতে হবে বাধ্যতামূলক, বুঝছো? মানে দুইটা পার্ট হচ্ছে হোয়াট ইজ আইসি অ্যানালাইসিস এবং হচ্ছে এক্সাম্পলিফাই আইসি অ্যানালাইসিস থ্রু ট্রি ডায়াগ্রাম এটা একটা পার্ট, এবং হচ্ছে ডিটারমাইন ইটস লিমিটেশন এটা চারটা পার্ট। প্রশ্ন দুইটা পার্ট, তুমি একটা পার্ট দিলে তো হবে না, বুঝছো তো? আচ্ছা, লিমিটেশন কি কি আমরা সংক্ষেপে পড়ে ফেলাই। মিনিং মে বি ওভার সিম্পলিফাইড, এই যে আইসি অ্যানালাইসিস মাধ্যমে খুব সম্ভবত মানে ওভার সিম্পলিফাইড করা হতে পারে। সে কি হবে, আইসি অ্যানালাইসিস ফোকাসেস অন দ্য স্ট্রাকচার of sentences but may overlook the nonsense meaning, এটার মতো বিজ্ঞানের মতো মানে জাস্ট পরিমাপ করবে, এটা যে মিনিং কি দেওয়া এলো সেটা দেখবে না, বুঝতে পারছো? মানে এটা জাস্ট দেখবে যে আসলে স্ট্রাকচার ঠিক আছে কিনা, এটা মিনিং কি সেটা কখন ভেবেও দেখবে না। যেমন ধরো যদি বলি কুকুর আকাশে ওড়ে, এটা মূলত আইসিএলএস অনুসারে ঠিক আছে, বাট মিনিং অনুসারে এটা তো ঠিক নেই, কারণ এটা তো অত আকাশ উঠতে পারে না, ও জাস্ট স্ট্রাকচার দেখে। For example, consider the sentence, I saw the man with the telescope. Analysis might break it down into I saw the man with the telescope, but it might miss the meaning that the man had the telescope, not the আচ্ছা, person speaking. তোমরা কেউ বলতে পারবা কুকুর ঘেউ ঘেউ করে এটার ইংলিশ কি? ইমরান বাদে, না ইমরানই বলো আগে। কুকুর আকাশে, তার থেকে বলতা হাতি আকাশে উড়ে। আচ্ছা, এটা মানে বল। এটা কি ওই যে তোমার ওই যে মানে বাক্যের যে 3টা গুণ ছিল ওগুলোর মধ্যে, নাকি যে আকাঙ্ক্ষা যোগ্যতা ওগুলার ওইগুলার মধ্যে ওইটাই তো বাক্যের গুণ। এখানে আবার 5টা দিছে। আচ্ছা বলো, কুকুর ঘেউ ঘেউ করে এটার ইংলিশ কি? এর মধ্যে অনেক জায়গায় লেখা আছে দ্য ডগ সেলডম বার্কস, অথবা অনেক জায়গায় লেখা আছে দ্য ডগ বার্কস। The dog is barking. হ্যাঁ, কুকুরটি ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং। এটা আমার মনে পড়ে এখনো, কুকুর আকাশে ওড়ার কথা শুনে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি হচ্ছে ঢাকায় পড়তাম, বুঝছো? মোটামুটি খুব ভালো না, একটা স্বনামধন্য স্কুলে পড়ছি। তো তখন হচ্ছে আমাদের যে মানে আমাদের সেকশনে যে ছেলেরা ছিল, মানে ছেলে মেয়ে আলাদা ছিল, আমাদের পরীক্ষায় ট্রান্সলেশন আসছিল কুকুরটি ঘেউ ঘেউ করছে। তো তারা নাকি লিখে রাখছে, স্যার আমাদের পড়ে শোনাইলো দ্য ডগ ডুইং ঘেউ ঘেউ, এটা লিখে রাখছে পরীক্ষার খাতায়। এইটা শুনে এতদিন পরে আমার এই কাহিনী মনে পড়লো। আমার এক্সাম্পল শুনলে না? কুকুরটি আকাশে। আল্লাহ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মানে মিনিং ভেবে ওভার সিম্পলিফাইড, অর্থাৎ মিনিংটা মাঝে মাঝে দেখা যায় যে কিংবা ওরা মিনিং দিকে খেয়াল করে না যে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে কিনা, ওইটা আর কি দেখে, বুঝতে পারছো? মাল্টিপল ভ্যালিড অ্যানালাইসিস, সাম সেন্টেন্সেস ক্যান বি অ্যানালাইজড ইন মোর দ্যান ওয়ান ওয়ে, মোর দ্যান ওয়ান ওয়ে, অর্থাৎ একটা সেন্টেন্স বিভিন্ন উপায়ে অ্যানালাইজ করা যেতে পারে, লিডিং টু অ্যাম্বিগুইটি। অর্থাৎ অ্যাম্বিগুইটি মানে তোমার একটু মানে কি বলে মানে ওই সন্দেহজনক বা এরকম কিছু না, অস্পষ্টতা মেবি। অস্পষ্টতা না? আচ্ছা, বললাম এই যে for instance the sentence I saw the girl with the telescope could be broken down as I saw the girl এর একটা part and with the telescope এর একটা part, or I saw the girl with the telescope. IC analysis might not always clarify which analysis is correct. অর্থাৎ এই আইসি অ্যানালাইসিস দিয়ে মূলত একটা সেন্টেন্সকে মাল্টিপল টাইম
বা কয়েকবার অ্যানালাইজ করা যায়। এখানে এখানে বলেছে আই স দ্য গার্ল, এটা ফার্স্ট পার্ট, উইথ দ্য টেলিস্কোপ এটা সেকেন্ড পার্ট। বাট এখানে বলা হয়েছে এইভাবে, মানে এইভাবে করা যেতে পারে, আই স মূলত এনপি বা নাউন ফ্রেজ, দ্য গার্ল উইথ দ্য টেলিস্কোপ, এইভাবে করা যেতে পারে। মানে মাল্টিপল, এটা বলতে লিমিটেশন, মানে মাল্টিপল টাইম করে দিতে পারে। বাট আমরা আগে যেটা দেখলাম যদি সেটা দেখো, আমরা মূলত আগে কিন্তু জাস্ট সাবজেক্টে ধরছি এনপি, বাট এখানে সাবজেক্টে শুধু আই, শুধু প্রোনাউন। প্রোনাউন তো ফ্রেজ না, প্রোনাউন ফ্রেজ নাউন ফ্রেজ আর কি। But মানে এখানে তো ওইটা হয় না আগের অনুসারে। আমরা যে টি ডায়াগ্রাম দিছি এখানে শুধু মানে শুধু আই দিলে আসলে বিষয়টা ওইভাবে হয় না। এখানে শুধু নাউন আছে, ডিটারমিনার নাই। এই অ্যাম্বিগুইটি মানে হচ্ছে দুই প্রকার অর্থ বা দ্ব্যর্থ। ও দ্ব্যর্থবোধক না, হুম। বুঝছি আর কি। মানে অস্পষ্টতা আর কি, বা মানে দুইটা অর্থ ক্যারি করে। আই স দ্য গার্ল উইথ দ্য টেলিস্কোপ, মানে এখানে মানে এইভাবে করা যেতে পারে, আই স দ্য গার্ল উইথ দ্য টেলিস্কোপ, অথবা আই স দ্য গার্ল উইথ দ্য টেলিস্কোপ। মানে এখানে দুইটা মাল্টিপল ভ্যালিড অ্যানালাইসিস, বুঝতে পারছো? মানে এখানে বোঝার কিছু নেই আসলে, এখানে কোনো মিনিং নেই। এখানে জাস্ট এখানে এইটাই মানে বুঝাইতেছে যে এই মতো একটা একটা সেন্টেন্সকে মাল্টিপল টাইম অ্যানালাইসিস করা যায়, এই আইসি অ্যানালাইসিস দেয়, এটা মতো লিমিটেশন। চ্যালেঞ্জেস উইথ কমপ্লেক্স সেন্টেন্সেস, যখন একটা সেন্টেন্স কমপ্লেক্স হয়, like, যেমন আমরা এই আগে পড়ছিলাম না যে দ্য গার্ল অন দ্য প্রাইস ইজ ডান্সিং, ওইটা মূলত কমপ্লেক্স সেন্টেন্স ছিল। এখন এইগুলো কি মূলত এই করা আইসি অ্যানালাইসিস দেওয়া খুবই টাফ, কারণ এটা তো ওই মিনিং মানে এটা মানতেছে না। যেমন তুমি যে এখানে দেখো, দ্য গার্ল, দ্য ক্যাট, হু ইজ রানিং, হুইচ ইজ রানিং, চিজ দ্য মাউস। তুমি কিভাবে আইসোলেট করবে? এটা তো কমপ্লেক্স হয়ে যাবে, মানে এটার সাথে একটা ভিতরে আরেকটা ঢুকে যাবে। এখানে আবার মাঝখানে আবার একটা ডায়াগ্রাম করতে হবে। দ্য গার্ল হুইচ ইজ রানিং, এটার জন্য একটা ডায়াগ্রাম, আবার এটার জন্য আলাদা ডায়াগ্রাম, মানে একটা ডায়াগ্রাম ভিতরে একটা ডায়াগ্রাম করা লাগবে। এটা একটা লিমিটেশন। Challenges with complex sentences. While analysis works well for simple sentences, এগুলো সিম্পল সেন্টেন্স সেগুলোর জন্য ঠিক আছে, বাট ইট ক্যান স্ট্রাগল উইথ মোর কমপ্লেক্স ওয়ার্ডস। যখন একটু কমপ্লেক্স হয়, মানে একটা ভিতরে একটা সাবজেক্ট দুইটা হয়, ভার্ব দুইটা এসে পড়ে, তখন হচ্ছে মাথা খেয়ে ফেলে আর কি। কমপ্লেক্স সেন্টেন্সেস উইথ এমবেডেড ক্লজ, অর্থাৎ এমবেডেড ক্লজ সহকারে। একটা কমপ্লেক্স তো এমবেডেড ক্লজ থাকবেই, তো ফরজ। মানে এমবেডেড ক্লজটা তো হবে না, বা তোমার এই কমপ্লেক্স সেন্টেন্স হবে না। or intricate grammatical structure may be challenging to break it down accurately. আমি তো উপরে দেখালাম না, সেন্স গুলো কমপ্লেক্স হইলে তখন এটা মতো ডায়াগ্রাম করা খুবই কঠিন, মানে একটা ভিতরে আরেকটা একটা ভিতরে আরেকটা এসে পড়বে, স্থির হয়ে যায় আর কি। কন্টেক্সুয়াল ফ্যাক্টর, অর্থাৎ ওই যে বললাম না, ওরা জাস্ট সাইন্টিফিকের মতো জাস্ট দেখে, পরিমাপ করে, এটা কত কেজি, এইটাই, মানে এটা কি সেটা দেখবে না। মানে এটা হচ্ছে ওরা জাস্ট দেখবে স্ট্রাকচার ঠিক আছে কিনা, কোন কোন কনটেক্সটে কোনটা কি করা হয়েছে, এটার মতো ওরা ধারে কিছু যাবে না। IC analysis doesn't always consider the context in which a sentence is used. But একটা সেন্টেন্স কোন কনটেক্সটে বলা হয়েছে এটা কখনো ওরা দেখবে না, জাস্ট ওরা স্ট্রাকচার দেখবে। The meaning of words or phrases can vary depending on the context. একটা ওয়ার্ডই বলতে বিভিন্ন সময় মানে একটা, যেমন ধরো ওই আমরা খুব সামনে পাবো একটা শিশু কিভাবে তোমার কি করে, মানে ভাষা বলতে শিখে। যেমন ও যখন ভাষা বলতে শিখে তখন যদি বলে ইট, শুধু বলে ইট বা খাবো, তার মানে কি আমি সামনে যা দেখি ওইটাই খাবে। এটা কিন্তু ওর ক্ষেত্রে। বাট যখন যে কেউ বড় কিছু বলে তখন ওরা জিজ্ঞেস করা যাবে কি খাবা, বা অন্য একটা মিনিং তারা করে। মানে একই ওয়ার্ড যখন শিশুরা বলে তখন একটা মিনিং, যখন একটু বয়োবৃদ্ধরা বলে তখন আরেকটা মিনিং। মানে কিন্তু আইসি অ্যানালাইসিস ও এটা দেখবে না, ও জাস্ট দেখবে যে আসলে কি বলছে, এটা অ্যানালাইসিস করবে, বুঝতে পারছো? মানে ওর কন্টেক্সটটা দেখবে না। মানে দিস মিনিং, the meaning of words or phrases can vary depending on the context, cultural factor, or the speaker's intention. তো যে বলতেছে তার ইন্টেনশন কি, কালচারাল ফ্যাক্টরটা কি। কারণ একটা শব্দ কোথায় আছে না, একটা শব্দ এক জায়গায় গালে এক জায়গায় বলি, এটা আর কি। যে কালচারাল ফ্যাক্টরটা কি এবং কনটেক্সটটা কি। অ্যানালাইসিস মে ওভারলুক দিস কনটেক্সচুয়াল ননসেন্স। এই যে কনটেক্সচুয়াল যে ননসেন্সটা এটার মতো ওভারলুক করতে পারে, মানে সে মতো ওর দিকে ক্যারি করবে না, জাস্ট দেখবে যে অ্যানালাইসিস অনুসারে গ্রামার ঠিক আছে কিনা। লিমিট টু স্ট্রাকচারাল অ্যানালাইসিস,
এইটা মূলত মানে সবগুলো সারণ সারণ মানে ও স্ট্রাকচার দিয়ে সবকিছু মাপে, অন্য কিছু দিয়ে মাপে না। ও দেখবে না কনটেক্সটটা কি, ও দেখবে না মূলত কমপ্লেক্স সেন্টেন্স নাকি, এবং হচ্ছে কতগুলো ভ্যালিড অ্যানালাইসিস হবে এটাও দেখবে না। জাস্ট ওর নিজের যে স্ট্রাকচার আছে, নিজের ওন স্ট্রাকচার, মানে আমরা যদি একটু রিয়েল লাইফ চিন্তা করি, যেমন ধরো আহ, একটা রোবট যখন তোমার ট্রেনিং করা হয় তখন ওর ভিতরে যা কোড করা হয় ও সেটাই বলতে পারে, মানে ওর বাইরে যে দুনিয়া আছে ও তো বুঝবেই না। মানে এইটাই সেরকম আর কি স্ট্রাকচারাল অ্যানালাইসিস, অর্থাৎ ওর যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুসারে মাপ, ও অন্য কোনো স্ট্রাকচার দেখবেই না। As analysis primarily focuses on the syntactic structure of sentence and may not capture the linguistic aspect such as semantics, pragmatics, or discourse structure. As analysis primarily focuses on the syntactic structure. বাক্য গঠনের যে স্ট্রাকচার সেটাই মতো দেখবে, may not capture the linguistic aspect. লিঙ্গুইস্টিক বা ভাষা তত্ত্ববিদের যে অ্যাসপেক্ট বা দৃষ্টিভঙ্গি সেটা দেখবে না। সিম্যান্টিক্স, প্রাগম্যাটিক্স, ডিসকোর্স স্ট্রাকচার এগুলো কিছুই দেখবে না। জাস্ট দেখবে যে একটা বাক্য কিভাবে গঠন করা হয়েছে, ও ওর অ্যানালাইসিস অনুসারে ঠিক আছে কিনা। ইট প্রোভাইডস এ স্ন্যাপশট অফ দ্য সেন্টেন্স স্ট্রাকচার। কিন্তু সেন্টেন্সটা গঠন করা হয়েছে ও মতো ওর এনপি অর্থাৎ এনপি এবং ভিপি এর অনুসারে মাপবে, ওর কাজই এটা। বাট ডাজন্ট রিভিল হাউ ল্যাঙ্গুয়েজ ফাংশন ইন রিয়েল ওয়ার্ল্ড কমিউনিকেশন। ও দেখবে না আসলে ল্যাঙ্গুয়েজটা এখনের দিনে কিভাবে পরিবর্তন হচ্ছে, জাস্ট ওর নিজের স্ট্রাকচারটাই ফলো করবে। তো এইগুলো হচ্ছে লিমিটেশন। হচ্ছে মে নট, মিনিং মে বি ওভার সিম্পলিফাইড, অর্থাৎ মানে মিনিংটা মূলত মানে অন্যরকম হয়ে যেতে পারে, ও জাস্ট সেটা দেখবে না। ও দেখবে ওর স্ট্রাকচার ঠিক আছে কিনা, এবং একটা সেন্টেন্সে মাল্টিপল ভ্যালিড অ্যানালাইসিস হতে পারে। যেমন ধর এখানে আই স একটা একটা পার্ট উইথ দ্য গার্ল উইথ দ্য টেলিস্কোপ একটা পার্ট, অথবা আই স দ্য গার্ল উইথ দ্য টেলিস্কোপ এর আলাদা পার্ট হতে পারে। আর কমপ্লেক্স সেন্টেন্স বলতে কোনো কথাই নেই, ও তো পারেই না। আর কনটেক্সচুয়াল ফ্যাক্টর, ও তো কনটেক্সট দেখেই না আসলে কোন কনটেক্সটে এই সেন্সটা ইউজ করা হয়েছে, ও জাস্ট ওটা স্ট্রাকচার দিয়ে মাপে। আর ও সেল স্ট্রাকচার ছাড়া কিচ্ছু বোঝে না। ওর কোড করা হয়েছে, তুমি স্ট্রাকচার দেখবা আর কিছু নাই, ওর কাজ হচ্ছে এইটা। বুঝতে পারছো? কনক্লুশনে বলবো যে while analysis is a valuable tool for understanding the structure of sentence, এর সেন্টেন্সের স্ট্রাকচার বোঝার জন্য সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ, বাট it has its limitations. এটা কিছু সীমাবদ্ধতা আছে। ইট মে ওভার সিম্পলিফাই মিনিং, মানে এইখানে বলতে সবগুলো দিয়ে দিবে কি কি আছে। ওভার সিম্পলিফাই মিনিং, লিড টু অ্যাম্বিগুইটি ইন অ্যানালাইসিস, অর্থাৎ অ্যানালাইসিস দ্ব্যর্থবোধক মানে দ্ব্যর্থবোধতা তৈরি করতে পারে। স্ট্রাগল উইথ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স হলে সেটা তো করতেই পারে না, ও তো বুঝেই না। ওভারলুক কনটেক্সচুয়াল ফ্যাক্টর, অর্থাৎ ও কনটেক্সচুয়াল ফ্যাক্টরটা দেখেই না যে কোন পরিস্থিতিতে বলে সেন্টেন্সটা বলা হয়েছে, ও জাস্ট স্ট্রাকচার দেখে। ফোকাস solely on structure aspect অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচারাল অ্যাসপেক্টটা আছে, মিনিং এর দিকটাও দেখবেই না, জাস্ট স্ট্রাকচার দেখবে। ডিসপাইট দিস লিমিটেশন, এই এই লিমিটেশন গুলো ছাড়াও বা থাকা সত্ত্বেও আইসি অ্যানালাইসিস রিমেইনস এ ইউজফুল টেকনিক ফর লিঙ্গুইস্টিক্স অ্যানালাইসিস। এই ভাষা তত্ত্বটা মূলত বিশ্লেষণ করার জন্য এই আইসি অ্যানালাইসিসটা খুবই মানে ইউজফুল বা খুবই গুরুত্বপূর্ণ when used alongside other methods and considerations. যদিও মূলত অন্য কোনো মেথড আছে, বাট এইগুলোর মধ্যে আইসিএনএসটা খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়। বুঝতে পারছো? তাই এটি মূলত বোঝা গেছে, ক্লিয়ার? সামির আছো? হ্যাঁ, এখন তোমার না ক্লাস নিতে শেষ করে দিই নাকি? হ্যাঁ, শেষ করে দাও। আর তোমার খবর আছে? এই আমার না রেকর্ড চালু করছিলাম। আচ্ছা একটা মিনিট। বন্ধ করছি।